Okay, so you all know that this is our third free class of this new free course. And in this class, basically, I'm going to talk about practical use of tense, modal, and semi-modal auxiliary verb. আজকের এই ক্লাসটি অনেক বেশি ইফেক্টিভ হবে যারা যারা ধারাবাহিকভাবে আমার এই ফ্রি সেশনগুলো উপভোগ করছেন। আপনারা জানেন আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। অ্যান্ড সেকেন্ড ফ্রি ক্লাসে আমি আপনাদের এই ক্লাসটা গ্রামাটিক্যাল ক্লাস ছিল। আমি রাইটিং নিয়ে কথা বলছিলাম এবং পার্টস অফ স্পিচের ফাংশন নিয়ে কথা বলছিলাম। আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো প্র্যাকটিক্যালি টেন্স, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করে কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করা যায়। অর্থাৎ আজকের এই ক্লাসটি স্পিকিং রিলেটেড। যারা স্পিকিং এ দুর্বল, যারা মনে করেন আমি মোটামুটি গ্রামার বুঝি, বা লিখতে গেলেও পারি একটু আধটু, বা আমি রিডিং পড়তে পারি, বাট যখন স্পিকিং করতে যাই, যখন কথা বলতে যাই, তখন আমি সেটা পারি না। কথা বলতে গেলে একটার পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না, শব্দ ব্রেনে আসে না। এবং যারা সঠিকভাবে স্পিকিং করার ক্ষেত্রে সঠিক টাইম মেনটেন করতে পারেন না, যারা বুঝতে পারেন না আমি একটা সেন্টেন্স বলবো বা লিখবো সেটা ঠিক কোন টেন্সে হবে, না মডালে হবে, না প্যাসিভে হবে, এইগুলো যারা পারেন না, তাদের জন্য আজকের এই ক্লাসটি। অর্থাৎ টেন্স আপনারা প্রত্যেকেই জানেন একটা কম্পালসারি টপিক। প্রত্যেকে আমরা ইংরেজি শিখতে গেলে, ইংরেজি শেখার শুরুতে এটা শিখি, আমরা মনে করি এটা আমাদের দরকার। কিন্তু এটা কেন দরকার, কোন জায়গায় লাগে, আমি আপনাদের আগে এই ব্যাকগ্রাউন্ড নলেজটা দেওয়ার চেষ্টা করব। এবং টেন্সকে গতানুগতিক ধারায় না পড়ে আমরা প্র্যাকটিক্যালি আমাদের স্পিকিং এ, কনভারসেশনে অ্যাপ্লাই করব। ইভেন যারা ভোক্যাবুলারিতে দুর্বল, আমি ফার্স্ট ক্লাস আপনাদেরকে বলছিলাম ভোক্যাবুলারি বলতে আমাদের মূলত ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি গুলো পড়তে হয়। এই ভার্বের বাংলা অর্থ এবং ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়, তা না হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি ডেভেলপ করা যায় না। আহ, এখানে আমি 200টি ভার্ব দিয়েছি যেগুলো মোস্ট ইউজফুল, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশন বা প্রেজেন্টেশনে অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে প্রপার মিনিং না জানার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে অ্যাপ্লাই করতে পারি না, কথা বলতে পারি না। এই ভোকাবুলারিগুলো গতানুগতিক ধারায় না পড়ে প্র্যাকটিক্যাল ওয়েতে মেমোরাইজ করার বা মুখস্থ করার একটা ওয়ে আছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া কিভাবে একটি সেন্টেন্সকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, কিভাবে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত করে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করতে হয়, ইয়েস নো কোশ্চেনটা কিভাবে হয়, প্র্যাকটিক্যালি সেগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমি প্রত্যেকটা বিষয় দেখাবো। ইট উইল বি আ মাস্টার্স ক্লাস ফর ইউ। এছাড়া যেটা বললাম মেইনলি ইংলিশে কিভাবে আপনি স্পিকিং করবেন সার্টেন টপিকের উপর, আইএলটিএস কিউকার টপিকের উপর আপনি যখন কথা বলবেন, তখন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া যে কোনো কোশ্চেনের এগেইনস্ট আপনি কি করে অ্যান্সার ক্রিয়েট করতে পারেন, এটা আমি আপনাদের আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে দেখাবো। ওকে, সো প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আপনারা জানেন আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি একটু ডিটেলসে নিয়ে থাকি, একটু লং টাইম ধরে আমি আমি প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকি। তো একটু থাকার চেষ্টা করবেন আপনারা লাস্ট পর্যন্ত। তো আমি দেখেন, একদম প্রথম থেকে যদি আসি, সেটা হচ্ছে টেন্সের ফাংশনটা আমি বোঝাবো আপনাদের, যে টেন্স কি, টেন্সের কনসেপ্ট যেগুলো আপনারা জানেন সেটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই। আমরা যেটা জানি না আমি সেইটা দেখাবো। যেমন দেখেন এখানে বলছে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এগুলো আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেকটা টেন্সের আবার চারটা ভাগ আছে, অর্থাৎ চারটা ক্লাসিফিকেশন আছে, তাই না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। আমরা আমরা এটা জানি। অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি বলেন তো? মানে হচ্ছে একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে, 12টা ওয়েতে, 12টা টাইমে, 12 দিকে লেখা যায় বা বলা যায়। এইটা যারা করতে পারে তারা দ্রুত ইংলিশে কথা বলতে পারে। কেন এগুলো আমাদের প্রয়োজন হয়, আমি যদি এর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কথা বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এবং যারা আমার ফার্স্ট ফ্রি লাইভ ক্লাসে জয়েন করেছিলেন, তাদের জন্য এটি আরো বেশি ইফেক্টিভ হবে। আমি প্রথম থেকে আপনাদের বলি, দেখেন আমি একদম ফার্স্ট ফ্রি লাইভ ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। যারা ক্লাসটি করেননি, আমি এই 7টি পয়েন্টের উপর ফোকাস করছিলাম। আপনারা পারলে এটা একটু স্ক্রিনশট দেন বা একটা খাতা কলম নিয়ে বসেন, এটা নোট করতে পারেন। ফর ডেভেলপিং দিস ল্যাঙ্গুয়েজ, আমাদের এই 7টি পয়েন্ট সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। কারো যদি এই পয়েন্টগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এই পয়েন্টগুলো কি?
আমাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। সেন্টেন্স কম্পোনেন্টস, কম্পোনেন্ট মানে উপকরণ বা এলিমেন্টস, এটা জানতে হবে। পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। এই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি খুব কম সময়ের ভিতর ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। এইবার দেখেন, আমরা যে টেন্স শিখি, টেন্স একটা কম্পালসারি টপিক, টেন্স শিখতে হয়, কেন শিখি? আমি আপনাদের ফার্স্ট ক্লাসে এই জায়গাটা কি দেখিয়েছিলাম, দেখেন তো একটু খেয়াল করে। আমি বলছিলাম ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে একটা কমন স্ট্রাকচার আছে। এই যে স্ট্রাকচারটি আপনারা এখানে দেখছেন, এই স্ট্রাকচারটি মেনটেন করে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করা হয়। যারা ইংরেজিতে একদমই দুর্বল, যারা একদমই স্পিকিং করতে পারেন না, কথা বলতে পারেন না, যারা মনে করেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিক্যালি শিখতে চাই, আমার খুব ইচ্ছা, ইটস মাই ড্রিম দ্যাট অন ডে আই উইল স্পিক ইন ইংলিশ। সো মনোযোগ দিয়ে দেখেন, আজকের ক্লাস করার পর আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে, আমি এতটুকু আপনাকে বলতে পারি। তো দেখেন, যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটি মেনটেন করতে হয়। এইখানে লিখেছি আমি, দেখেন, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন, দেন ভার্ব, দেন এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটি সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অ্যাডভার্বিয়ালস বসতে পারে। এই অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়ালস কি, সেটি আমি ফার্স্ট ক্লাসেও বলেছি, সেকেন্ড ক্লাসেও বলেছি, তো এটা নিয়ে খুব বেশি কথা এখন আর বলবো না। তো দেখেন, সহজভাবে বলতে গেলে অবজেক্ট হচ্ছে ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ভার্বকে মানে কি, প্রত্যেকটা বাক্য তৈরি করতে গেলে ভার্ব মাস্ট থাকবে। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশ বাক্যে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আই ইট, উই প্লে, ইউ ডু, শি ড্র, এই যে ভার্ব, ইট, প্লে, টু, ড্র, গো, লার্ন, এগুলো ভার্ব। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন কিছু শব্দ যা করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এগুলো বোঝায়। Verb is the heartbeat of English sentence. Without verb, you will not be able to make any kinds of English sentence. So এই verb সম্পর্কে আপনাকে কনসেপ্ট বা ধারণা আপনার রাখতে হবে। এরপর দেখেন, যে কথাটি আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর, আমি এই কথাটা ফার্স্ট ক্লাসে বলছিলাম, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী এটা হয়ে যায়। কি, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর, যেমন আই ইট, আমি খাই। আমি কি খাই, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। যে কোনো কিছু আপনি কিন্তু এখানে ইউজ করতে পারেন, আপনি কিন্তু বসাতে পারেন। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়টা নেওয়ার চেষ্টা করেন। এরপর দেখেন, আমি যদি বলি উই প্লে, আমরা খেলি। আমরা কি খেলি, মানুষ খেলে কি, আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, যেটা খেলেন আপনি সেটা এখানে বসান, সেটা আপনি এখানে ইউজ করেন। দেখেন, এটা কঠিন কিছু না, আপনি চাইলে খুব সহজেই আপনি এটা পারবেন, খুবই সহজে। এরপর দেখেন, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমাদের এক্সটেনশনে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমি খাই, কি খাই, ভাত খাই, এই অবজেক্ট দুই প্রকার, একটা ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, হুম দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, খুবই ভালোভাবে জায়গাটা একটু বুঝবেন বা নেওয়ার চেষ্টা করবেন। একটা মিনিট। অবজেক্ট বসানোর পর একটা সেন্টেন্সকে আরো বড় করার জন্য, একটা সেন্টেন্সকে আরো লং করার জন্য, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অবজেক্ট বসানোর পর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করা। অর্থাৎ যদি আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করতে পারেন, তাহলে একটা সেন্টেন্সকে আরো বড় করতে পারবেন, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে আরো ইনফরমেশন নিতে পারবেন। এই 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 ওয়েটা ফলো করে আমি দেখিয়েছিলাম যে হাউ টু মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে কিভাবে যে কোনো বড় ইংরেজি বাক্যকে, ছোট ইংরেজি বাক্যকে বড় বাক্যে পরিণত করা যায়। তো আমি আপনাদেরকে এই জায়গাটা নিয়ে যদি একটু ডিটেলসে
একটা সেন্টেন্স দেখাই, যদিও এটা আমি গতকাল দেখিয়েছিলাম। আমি আজকে একটা সেন্টেন্স আমি একটু দেখাবো। এই জায়গাটাতে একটু মনোযোগ দেন। দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না? এবার আপনি এটাকে হাউ দ্বারা কোশ্চেন করেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে পাওয়া যায়? একটা বাক্যের ভার্বকে হাউ, ওয়ার, ওয়েন অ্যান্ড ওয়াই, এই ডাবল ইউএস ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। সো আই ইট রাইস, আমি ভাত খাই। হাউ ডু আই ইট রাইস? আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, ভেরি স্লোলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়ার ডু আই ইট রাইস? অ্যাট হোম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ওয়েন ডু আই ইট রাইস? আই ক্যান সে আমি দিনে 3 বার ভাত খাই। সো 3 টাইমস আ ডে, এটাকে বলা অ্যাডভার্ব অফ টাইম। ওয়াই ডু ইউ ইট রাইস? আপনি কেন ভাত খান? আই ক্যান সে টু গেট এনার্জি ইন মাই বডি। এটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। সো এই যে একটা বাক্য আমি লিখলাম, আমরা সারা জীবন এতটুকু সেন্টেন্স প্র্যাকটিস করতে অভ্যস্ত। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস। সব দিন আমরা এতটুকু প্র্যাকটিস করতে অভ্যস্ত। আমরা একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। কিভাবে সেন্টেন্স বড় করতে হয়? ওই ভার্বকে প্রশ্ন করতে হয় হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই দ্বারা, ডাবল বেস ওয়ার্ড দ্বারা। তাহলে কি পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ভেরি স্লোলি, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট হোম, এটাকে বলা অ্যাডভার্ব অফ প্লেস। 3 টাইমস আ ডে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। হোয়াই হ্যাপেন, কেন ঘটে, কি বলা হয় এটাকে? অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে বড় করা যায়। তাহলে সাবজেক্ট কি, ভার্ব কি, এক্সটেনশনে অবজেক্ট কি, অ্যাডভার্ব কি, এটা আমি আপনাদেরকে বোঝালাম। এরপর কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক, অর্থাৎ এমন কোনো বাক্য যে বাক্যের সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে। মূলত বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসাবে যদি বসে কোনো বাক্যে, সেটাকেই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। বলেন তো আমি কি বললাম? কোনো বাক্যে যদি বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসাবে বসে। বি ভার্ব কোনটা? বি ভার্ব হচ্ছে মূলত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যেমন দেখেন, আমি যদি বলি হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক, এখানে যে লোকটা হি, সেই ফার্মার। যে ফার্মার সেই হি। দে আর প্লেয়ার, যারা দে তারাই প্লেয়ার, যারা প্লেয়ার তারাই দে। সো সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনে বা অবজেক্টেও সেই ব্যক্তি বা বস্তু থাকে। এগুলোকে ওই হোয়াট, হুম, হোয়াই, হাউ, হোয়ার এগুলো দ্বারা কোশ্চেন করা যায় না। এই সেন্টেন্সগুলো এখানেই ফুল স্টপ, এইখানেই শেষ। অর্থাৎ এটাকে কমপ্লিমেন্ট বলা হয়, মানে পরিপূরক। এটা অবজেক্টও না, এই যে ফার্মারটা, এটা অবজেক্টও না, অ্যাডভার্বও না, এটা মূলত কি? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই প্রকার হয় মেইনলি, নাউন কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এই যে লোকটা ফার্মার সেই হি, যারা দে তারাই প্লেয়ার, এগুলো নাউন কমপ্লিমেন্ট। আমি যদি বলি যে শি ইজ হ্যাপি, তাহলে যে যে শি সেই হ্যাপি, যে হ্যাপি সেই শি, এইটাকে বলা হয় মূলত কমপ্লিমেন্ট। একটু বোঝার চেষ্টা করেন, এই হ্যাপিটা মূলত আমার এখানে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে বসছে। তো এই ফাংশনটা বোঝার চেষ্টা করতে হবে, এই বিষয়গুলোকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদের এই জায়গাটা সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখা খুবই দরকার। আমি আবারও সবাইকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে এই জায়গাটা একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এটা আপনাকে ডেভেলপ করতেই হবে। জাস্ট ওয়েট। আচ্ছা, এরপর দেখেন, তাহলে এইগুলো তো আমি আপনাদেরকে বলছিলাম, এটা হচ্ছে সেন্টেন্সের ফাংশন। একটা সেন্টেন্স কিভাবে লেখা হয়, একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হয়, সেটা যেটা আমি আপনাদেরকে এইমাত্র দেখালাম। এখন যেটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে আমরা তো এইভাবে সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে, কিন্তু স্পোকেন ইংলিশটা কি? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? কথা বলতে গেলে মেইনলি প্রবলেমটা কোথায় হয়, এইটা আমি আপনাদেরকে কি বলছিলাম। দেখেন, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোর বাংলা অর্থ কি? আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজি শেখে, মানে অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়। যারা টেন্স জানেন, আমি যদি বলি এটা কোন টেন্স, আপনি কি বলবেন? যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক কথায় উত্তর শেষ। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়। বোঝেন? কিন্তু কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কথা বলতে যাব, কারোর সাথে কমিউনিকেশন করতে যাব, কারোর সাথে স্পিকিং করতে যাব, একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে আমরা এগোতে পারি না। আমাদের টাইমের পরিবর্তন করতে হয়, কথার সময়ের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা কিভাবে হয়? এই পরিবর্তনটা হয় মূলত ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। কি বললাম? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। যেমন আমি আপনাদের ফার্স্ট ক্লাসে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখিয়েছিলাম, এটা আপনাদের কারো মনে আছে কিনা? মনে করেন, দেখি কোথায় আছে, এই যে, মনে করেন এ এবং বি, দুইজন মানুষ একটা জায়গায় থাকে। মনে করেন দুইজন বন্ধু একটা একটা বাসায় থাকে। এখন এ বাইরে থেকে বাসায় এসে
বি কে জিজ্ঞাসা করছে যে হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, অর্থাৎ আপনি কি রাতে ভাত খেয়েছেন। এ এবং বি মনে করেন দুইজন একটা জায়গায় চাকরি করে, একটা দুইজন কলিগস, সহকর্মী, এক বাসায় থাকে। তো এ বলছে বি কে আপনি কি রাতে ভাত খেয়েছেন, মনে করেন বাইরে থেকে এসে সন্ধ্যার দিকে বাইরে গেছিল, বাসায় এসে সেটা বলছে। প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে খেয়েছেন, খেয়েছেন কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট, বি বলছে যে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস। আপনি কি এখন ভাত খাচ্ছেন, আর ইউ ইটিং রাইস নাও। বি বলছে আমি ভাত খাইনি, কিন্তু আপনি কি এখন ভাত খাইতেছেন, আপনি কি এখন ভাত খাচ্ছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউ ইটিং রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও। এ বলছে আই এইট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে ভাত খেয়েছিলাম, আই উইল নট ইট রাইস নাও, আমি এখন ভাত খাবো না। আই এট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও, আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। দেখেন এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন, এই কনভারসেশনের প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি, ভার্ব হচ্ছে ইট। ইট মানে কি, ইট মানে আমরা জানি খাওয়া। কিন্তু দেখেন এই ইট মানে আমরা জানি খাওয়া, কিন্তু এই খাওয়া কথাটাকে যখন একটা কনভারসেশনে আমি নিয়ে আসলাম, যখন একটা কমিউনিকেশনে আমি নিয়ে আসলাম, তখন আমি কোথাও ইট লিখিনি। দেখেন কোথাও আছে ইটেন, কোথাও আছে ইটিং, কোথাও আছে এইট, কোথাও আছে উইল নট ইট। কেন এরকম? এর কারণ হচ্ছে আমার সময়ের পরিবর্তন হয়েছে, ভার্বের ফর্মের চেঞ্জ করতে হয়েছে। আমি যখন ইংলিশে কথা বলতে যাই, এই কথা বলতে গেলে একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা। যখন আমি ইংলিশে কিছু লিখতে যাচ্ছি, ইংলিশে কিছু বলতে যাচ্ছি, আমি যে টাইমে কথাটা বলতে যাচ্ছি ওই টাইম অনুযায়ী আমাকে একটা ভার্ব ইনপুট করতে হয়। সেই ভার্বটা আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না, সাবজেক্টের পর বসাতে পারি না। এটা না পারার কারণেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। বিশ্বাস করেন, ইংলিশে কথা না বলতে পারার প্রধান কারণ, মেইন রিজন এইটাই, এর বাইরে আর কিছু না। এইটাই। আপনি একটা বিষয় শিখবেন, কিন্তু আপনার প্রবলেমটা কি, আপনার অ্যাকচুয়াল ডিজিজ, আপনার রোগটা কি, রোগ নির্ণয় না করতে পারলে আপনাকে, আপনি কিভাবে মেডিসিন নেবেন? আপনাকে তো আগে বুঝতে হবে আমি ইংলিশে কথা বলতে চাই, আমি ইংরেজি শিখতে চাই, এটা আগে না। আগে এইটা যে আমি কথা বলার চেষ্টা করতেছি, আমি পারতেছি না, তাহলে কেন পারতেছি না, আগে সেই জায়গাটা খুঁজে বের করেন। আমি তাহলে কি বললাম বলেন তো, আমরা ইংরেজিতে কথা বলতে পারি না কেন, আমরা টেন্স শিখি, স্ট্রাকচার শিখি, বাট সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি না। অ্যাপ্লাই করতে পারি না মানে কি, আমি বাংলায় একটা কথা ভাবতেছি, বা আপনি ইংলিশে বলতে চাচ্ছেন, ভাবতেছেন, কারোর সাথে কনভারসেশন করতে যাচ্ছেন, কমিউনিকেশন করতে যাচ্ছেন, তার সাথে যখন আপনি কথা বলছেন, একটা টাইমকে ডিপেন্ড করে কথা বলতে পারেন না, কথা এগোয় না। আপনাকে সময়ের পরিবর্তন করতে হয়। আপনি কি ফুটবল খেলেছিলেন, না আমি খেলিনি, আমি এখন খেলতে যাচ্ছি। আপনি কখন যাবেন, আমি এই তো এখন যাব। এই যে খেলেছিলেন, খেলিনি, যাচ্ছি, যাব, এই যে ভার্বের, এই যে টাইমের পরিবর্তন, এই পরিবর্তন অনুযায়ী আমাকে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়, এবং সেটা ইনস্ট্যান্টলি করতে হয় কনভারসেশন বা কমিউনিকেশনে। এই ইনস্ট্যান্ট চেঞ্জিংটা আমরা করতে পারি না। এইটা না পারার কারণেই ইংলিশে কথা বলতে পারি না। আমরা মনে করি ইংলিশে কথা বলতে গেলে ভুল হয়, ভুলটা মূলত এই জায়গায়, আর কোথাও কারো কোনো ভুল হয় না। কোন জায়গায়, ভার্বের ফর্মে। এইটা যে কারেক্ট করতে পারে সে ইংলিশ এক্সপার্ট। এই পরিবর্তন অনুযায়ী যে ইনস্ট্যান্টলি ভার্বের সঠিক ফর্মটাকে বসাতে পারে সে ইংলিশ এক্সপার্ট, যে পারে না সে ইংলিশ পারে না, স্পোকেন ইংলিশ পারে। এইটাই, এই ভার্বের জায়গাটা নিয়েই কাজ, এর বাইরে আর কোনো কিছু না, নাথিং। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এখন এই পরিবর্তনটা কিভাবে হয়, এই পরিবর্তনটা টেন্স মেনটেন করে হয়। আমরা জানি এই পরিবর্তনটা করতে গেলে আমাদেরকে মূলত টেন্স শিখতে হয়, টেন্সের ব্যবহার জানতে হয়, টেন্সের ফাংশন ভালোভাবে বুঝতে হয়। এটা আমরা মনে করি, তাই না? এখন টেন্স মূলত কি, দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে, 3টা টেন্স, 4টা করে পার্ট আছে, 12টা টেন্স। এই 12টাই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে প্রয়োজন হয় না। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো। দেখেন টেন্সটাকে আমি যদি এক কথায় বলি, টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ আমার এখানে এই যে কনভারসেশনটা দেখছি, আমার মেইন ভার্বটা কি, ইট মানে খাওয়া। এই খাওয়া কথাটাকে আমি এই যে লিখলাম ইটেন, এই যে লিখলাম ইটিং, এই যে লিখলাম এইট, এই জিনিসটাই আমরা ইনস্ট্যান্টলি বসাতে পারি না। এইটা যারা বসাতে পারে তারা ইংলিশে কথা বলতে পারে। এইটাই হচ্ছে টেন্স। টেন্স কি, টেন্স হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন আমি যদি টেন্সের স্ট্রাকচার লিখি, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্স কি, দেখেন
আমি যদি বলি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তাহলে সেটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব অনের জায়গায় জাস্ট ভার্ব টু। আমি যদি বলি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট কি, এখানে উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, পরিবর্তনটা কোথায় হয় জানেন? এই ভার্বের জায়গাটাতে। এইটা বুঝতে হবে। আমি এইটা স্ট্রাকচার না লিখে ডিরেক্ট সেন্টেন্স লিখি। মনে করেন হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, কথাটা বোঝেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি যে হি ড্রোভ আ কার, এর বাংলা অর্থ সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। আমি যদি বলি হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। আমি যদি বলি হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছে। অর্থাৎ ড্রাইভ মানে চালানো। এই চালানো কথাটাকে আপনি কতগুলো ওয়েতে, কত ভাবে, কতগুলো টাইমে নিতে পারেন, এটা যে যত বেশি টাইমে প্রোভাইড করতে পারে সে তত দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারে। আমরা কথা বলতে পারি না কেন? আমরা এই টাইমে আটকে যাই। যে টাইমে আমি কথাটা ভাবতেছি, যে টাইমে বলতে চাচ্ছি, সেই টাইম অনুযায়ী টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি না। আর টেন্স আইডেন্টিফাই করতে না পারলে ভার্বের ব্যবহার আমি করতে পারতেছি না। তাহলে দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, আমার পরিবর্তনটা কোথায়? এই ভার্বের ফর্মে। টেন্স মেনটেন করে ভার্বের ফর্মের পরিবর্তনটা হয়। এখন আপনি যদি ভার্বের ফর্ম না জানেন, আপনি ইংলিশে কিভাবে কথা বলবেন? আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম, যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন যে স্যার আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাই, বাট আমার ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই, আমি কিভাবে শিখবো, আমি কিভাবে পারবো, আমাকে কি করতে হবে, যারা এটা বলেন, এই প্রবলেমটা যারা ফেস করেন, আমি তাদেরকে বারবার বলছিলাম, ভোকাবুলারি মানে ভার্বের ভোকাবুলারি শিখতে হবে। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। কেন? কারণ দেখেন, এই যে ফাংশনটা, দেখেন সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। একটা বাক্যের সাবজেক্ট কি হয়? সাবজেক্ট আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, দে হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে। এইভাবে জাস্ট নির্দিষ্ট একটা সার্কেলের ভিতরে থাকে সাবজেক্টগুলো। কি বললাম? নির্দিষ্ট একটা সার্কেলের ভিতরে থাকে। সাবজেক্টের পরে আমাকে ভার্ব বসাতে হয়। এই ভার্ব যদি কেউ বসাতে পারে, এক্সটেনশন বা অবজেক্ট যেটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। কি বললাম? এই ভার্ব সাবজেক্টের পরেই বসবে। এই ভার্ব যদি কেউ বসাতে পারে, তাহলে এক্সটেনশন বা বাকি যে অংশটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। এইটা আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে। কেমন? সাবজেক্ট আই, ভার্ব ইট, আমি খাই। আপনি কি খান? ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। তাহলে দেখেন, অবজেক্ট সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসতেছে, সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকতেছে। আমার জানতে হবে কোনটা? আমাকে জানতে হবে ভার্ব। আবারও বলছি, ভার্ব। আমি এইখানে আবারও বলছি, এই যে 200টা ভার্ব আমি এখানে লিখে দিয়েছি, এই 200টি ভার্ব হচ্ছে মোস্ট ইউজফুল ভার্ব। এই ভার্ব হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। হ্যাঁ, যার দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে, যার দুইটা বা তিনটা ফর্ম সেম তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। এই ভার্বগুলোর বাংলা অর্থ সাথে ফর্ম জানতে হবে। ফর্ম না জানলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আপনি জানেন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই যে ভার্বের পাস্ট ফর্ম ভি টু, পাস্ট পার্টিসিপল ভি3, এই জিনিসটা কি, এইটা যদি না জানেন আপনি কিভাবে পারবেন? আমি যদি আপনাকে বলি সে একটা ছবি এঁকেছিল, বলেন তো ইংরেজি কি? এঁকেছিল। আপনি হয়তো টেন্স জানেন, ডেফিনেশন জানেন, যে বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে। কিন্তু আঁকা ইংরেজি কি? ড্র। ওই ড্র এর পাস্ট ফর্মটা কি, এটা যদি আপনি না জানেন, তাহলে কি ওই সে একটা ছবি এঁকেছিল ওই সেন্টেন্সটা কোনোভাবে আপনি ট্রান্সলেট করতে পারবেন? অনেকে মনে করে পাস্ট টেন্স মানে ডিডের ব্যবহার, ওয়াজের ব্যবহার, বাট না, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। তাহলে ওই ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি জানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন না। তাহলে সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। তাহলে এরকম হয়তো আপনি 20টা 50টা ভার্বের পাস্ট ফর্ম জানতে পারেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম আপনি জানেন না, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এইটার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। অর্থাৎ ইংরেজিতে কথা বলার, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার, ইংলিশ এক্সপার্ট হওয়ার, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চর্চা করার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিংস, পূর্ব শর্ত হচ্ছে আমাকে আগে ভার্ব জানতে হবে, ভার্বের ফর্ম জানতে হবে, এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব।
কনজুগেশন অফ ভার্ব। এই যে আমার লেখা যে বইটা আপনারা দেখছেন, এখানেও আমি এই ভার্বের ফর্মগুলোকে অত্যন্ত সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি। কনজুগেশন অফ ভার্ব, এটা জানতে হবে। এইটা জানার পর টেন্স আমরা পড়ি। টেন্স তো কিছু না, টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসেই মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। তাহলে টেন্স যদি আমরা জানি, একটা কথাকে সর্বোচ্চ 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবো বা বলতে পারবো। এখন এই জায়গাটাতে একটু ফোকাস করেন আপনারা, প্রত্যেককেই আমি অনুরোধ করছি জাস্ট এই জায়গাটাতে একটু ফোকাস করেন। এখন মেইন যে বিষয় সেটা হচ্ছে, শুধুমাত্র টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। আমার কথাগুলো আগে শোনেন। টেন্স দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটা প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হয়। Modal verbs mainly expresses possibility, probability, ability in the sentences. ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু, এগুলো। তাহলে মেইন বিষয়টা কি? আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে বুঝবেন, খুবই ভালোভাবে বুঝবেন। মনে করেন আমি যদি এরকম একটা বাংলা সেন্টেন্স বলি, সে গাড়ি চালাইতো, কোন টেন্স? কিভাবে বলবেন? ইংলিশে পাস্ট টেন্স মনে হচ্ছে? না, এটা বলতে গেলে আপনাকে বলতে হবে হি উড ড্রাইভ আ কার, অথবা হি ইউজ টু ড্রাইভ আ কার। তার আজ গাড়ি চালানোর কথা, সে অবশ্যই গাড়িটা চালাবে। এই কথাগুলো আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। অর্থাৎ মেইন বিষয় হচ্ছে টেন্সের টোটাল স্ট্রাকচার 12টা। টেন্স জানলে একটা পার্টিকুলার ভার্বকে 12টা টাইমে আমি নিতে পারবো, আমার দরকার এটা। কিন্তু এই 12টা টাইম আমার মনের সম্পূর্ণ ভাব, হোল সেন্স প্রকাশ করার জন্য যথেষ্ট না। এটাকে এক্সপ্রেস করার জন্য, ডিটেলসে পড়ার জন্য, আমি যা কিছু বাংলায় ভাবি সেটাই যেন সঠিক টাইম অনুযায়ী ইংলিশে বলতে পারি, তার জন্য টেন্সের পাশাপাশি আমাকে মডাল এবং সেমি মডাল শিখতে হয়। সাবজেক্ট হি, অবজেক্ট কার, পরিবর্তন কোথায়? ভার্বে। আর মডালের একটা সুবিধা হচ্ছে, মডালের পর মেইন ভার্বটা প্রেজেন্ট বা বেস ফর্মে থাকে। টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। যেমন দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন, এই কিন্তু আমার টেন্স হয়ে গেছে, 7টা টেন্স আমি অলরেডি বলে ফেলছি। অর্থাৎ ড্রাইভ কথাটাকে কতভাবে বলা যায়। তো এইভাবে আপনি এখানে হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হতো, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হতো। টেন্স জানা থাকলে সর্বোচ্চ 12 ভাবে বলা যায়। কিন্তু এটা মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। এইটাকে আমরা আরো মডিফাই করতে পারি মডাল সেমি মডালকে অ্যাপ্লাই করে। যেমন, হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। So এইভাবে মডাল এবং সেমি মডালের ব্যবহার করে আমাদের মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন করতে হয়। তাহলে আমি কিন্তু এখনো মেইন টপিকের ভিতর মুভ করিনি। দেখেন, আপনার যদি 12টা টেন্স এবং 18টা মডাল সেমি মডাল জানা থাকে, তাহলে আপনার কি হবে? আপনি একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি টেন্স, মডাল এবং সেমি মডাল সম্পর্কে কনসেপ্ট থাকে। একটা ভার্বকে কতগুলো ওয়েতে, কতভাবে বলছি, 30 ভাবে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট। যদি এগুলো জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ইনস্ট্যান্টলি। এইটাই আমাদের বাধাটা মূলত এখানেই আসে। তাহলে আমি এখনো কিন্তু মেইন টপিকে আসিনি, এইবার আসতেছি। দেখেন, এবার সবাই একটু এখানে মনোযোগ দেন, ভালোভাবে ফোকাস করেন। আমরা আজকে টেন্স শিখতেছি, আমরা টেন্সের ব্যবহারটা জানবো, টেন্সের ব্যবহারটা ইন ডিটেলসে ভালোভাবে দেখবো। এখন টেন্সটা তাহলে কেন শিখতে হবে? আমি যতটুকু আপনাদেরকে এটা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড, যে নলেজ বা ধারণাটা আমি দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি যখন ইংলিশে কথা বলতে যাব, আমি যখন ইংলিশে স্পিকিং করতে যাব, তখন একটা পার্টিকুলার ভার্বের উপর ডিপেন্ড করে এগোতে পারি না, পার্টিকুলার টাইমের উপর ডিপেন্ড করে এগোতে পারি না, সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য টেন্স শিখি। টেন্স মূলত কি? টেন্স মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। মানে ইংলিশে কনজুগেশন অফ ভার্ব আছে, আমরা যারা ভোকাবুলারিতে দুর্বল, আগে আমাকে সেইটা শিখতে হবে। এক একটা টেন্সের স্ট্রাকচারে কিন্তু এক এক ধরনের ভার্ব বসে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এইটা আমরা জানলাম, এতটুকু আগে বোঝেন। আরেকটা কথা কি বললাম, শুধু টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না।
টেন্স সর্বোচ্চ 12টা টাইমে একটা কথাকে প্রকাশ করতে পারে। এইটাকে আরো ব্রড করার জন্য, আরো ডিটেলসে বলার জন্য আমাদের টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা আমাদেরকে রাখতে হবে। তাহলে আমরা এটাকে আরো মডিফাই করতে পারবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে টেন্স আছে, এই টেন্সের সবগুলোই কি প্রয়োজন হয়? না। আমাদের মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো এটা খুঁজে বের করতে হবে। 12টার ভিতরে কোনটা বা কোন টেন্স গুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন বা কমিউনিকেশনের ক্ষেত্রে, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এখানে বলছে যে টেন্স 3 প্রকার, প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্স পড়ে বোঝা বাড়ানোর কোনো দরকার নেই। প্রতিটা টেন্সের সিম্পল, কন্টিনিউয়াস ও পারফেক্ট এগুলো যদি আমরা শিখি, এতগুলোও লাগবে না, আমি এর ভিতর থেকে আলাদা করে দিব আপনাদের, আমি বলবো। জাস্ট আমাকে একটু টাইম দেন, আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা বিষয়। তো এখানে দেখেন বলছে সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স। আগে আমি এইটা নিয়ে আলোচনা করব। এইটার বিষয়ে কি বলছে এখানে দেখেন, আমরা আমাদের সারা দিনের অর্থাৎ ডে টু ডে লাইফের প্রায় 90 থেকে 95% কথাবার্তা সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। এই অধ্যায়টি অ্যাটেন্টিভলি স্টাডি করতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো একটু বোঝার চেষ্টা করেন, একটু বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এইখানে যেটা দাঁড়ালো সেটি হচ্ছে আমাদের টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর আপনি 9টাকে এক পাশে রাখেন, আর 3টা সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সকে এক পাশে রাখেন, এরা সমান কাজ করে, এটা এতটাই বেশি ব্যবহৃত হয়। তাহলে এটা আমাকে ভালোভাবে শিখতে হবে আগে। তো এইটা কোনো গতানুগতিক ধারায় না শিখে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবো, ডিটেইলসে শিখবো। এইখানে দেখেন একটা টেবিল দেওয়া আছে, খুব সুন্দরভাবে, খুব সহজভাবে শেখার পদ্ধতি হচ্ছে এটা। এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে স্টেপ 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি বলছে দেখেন, স্টার্টার। স্টার্টার অর্থাৎ কথা যখন আমি বলবো, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। একটা বাক্যের স্টার্টার মানে কি, সাবজেক্ট যেটা শুরুর যে ওয়ার্ডটা, এরপরে কিন্তু ভার্ব। কিন্তু এইখানে দেখেন ভার্বের 3টা ফর্ম আছে, আর এরপরে লাস্টে আছে অবজেক্ট বা এক্সটেনশন। কারণ আমি বলছি আপনাদের যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট বা বাকি যে অংশটা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এইখানে কি আছে, প্রেজেন্ট সিম্পল বা V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম গুলো, এগুলো যদি আমি সাবজেক্টের পরে বসাই, সেই সেন্টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, কেউ কোনো কাজ রেগুলার ওয়েতে করে, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। এরপর আছে পাস্ট সিম্পল বা V2 অর্থাৎ প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম আছে, যেমন রাইটের পাস্ট ফর্ম রোট, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াস এর পাস্ট ফর্ম ওয়াস্ট। এই যে প্রত্যেকটা ভার্বের আপনারা পাস্ট ফর্ম দেখতে পাচ্ছেন, এটা ব্যবহার করলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলছি। অর্থাৎ কোনো একটা কাজ অতীতে সম্পন্ন হয়েছিল, করেছিল, গিয়েছিল, থেকেছিল, এরকম অর্থ দেয়। আর ভার্বের ফিউচার ফর্ম বলে মূলত কোনো ফর্ম হয় না। আমরা 3 নম্বর যে ফর্ম বা V3 যেটা দেখি সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু পারফেক্ট টেন্স গুলো বা প্যাসিভ ভয়েসের বিভিন্ন স্ট্রাকচারে সেটা ব্যবহৃত হয়। বাট ফিউচারটা হচ্ছে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে। এইটা মূলত প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে যদি শ্যাল বা উইল যুক্ত করেন, তাহলে কথাটাকে ফিউচারে নেওয়া যায়। প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে শ্যাল বা উইল যুক্ত করলে ফিউচারে কথা বলা যায় বা কথা নেওয়া যায়। কেমন সেটা, শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা যায়। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যালের ব্যবহার করা যায়। অন্য কোনো পার্সনের সঙ্গে মূলত শ্যাল ব্যবহার করা যায় না। হি, সি, দে, ইট যায় না। কিন্তু উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গেই ব্যবহার করা যায়। এবং মডার্ন গ্রামারে মোস্ট অফ দ্য টাইম আমাদের এই উইলের ব্যবহারটাই হয়ে থাকে। আই এবং উইয়ের সাথে উইলের ব্যবহার করা যায়, হি, সি, দে, ইট এদের সাথেও উইলের ব্যবহারটা করা যায়। এই জন্য শ্যালকে স্কিপ করে আপনারা চেষ্টা করবেন সব জায়গায় উইলের ব্যবহার করতে, তাহলে কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা যদি একটু প্র্যাকটিস করি, এটা 3টা টেন্সকে কম্পেয়ার করে প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, আই ইট রাইস,
সরি, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন কোনো কাজ হয়, তাহলে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। এই টাইমের ফাংশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো, আমি একটা চিঠি লিখবো। হ্যাঁ, উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। তুমি টিভি দেখবে। ইউ উইল ওয়াচ টিভি। হি নোজ হিম, সে তাকে চেনে। হি উইল নো হিম, সে তাকে চিনবে। হি উইল নো হিম, হি নিউ হিম, সরি, সেটাকে চিনেছিল বা চিনতো, এরকম একটা অর্থ দেয়। সি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। সি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। সি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর কি আছে? ইট দিয়ে ওইভাবে হয় না, আর দে দিয়েই করেন পরেরটাও। দে দে ড্রস আ পিকচার, দে ড্র আ পিকচার, এস হবে না, এটা থার্ড পার্সন প্লুরাল। দে ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকে। দে ড্রিউ আ পিকচার, তারা একটা ছবি এঁকেছিল। দে উইল ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এইট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। এইভাবে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ড, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। অতীতে কোনো একটা কাজ হয়েছিল, গিয়েছিল, থেকেছিল, দিয়েছিল, নিয়েছিল, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, এটাকে পাস্ট ইনডিফিনিট বলছি। আর ভবিষ্যতে কোনো কাজ হবে, যাবে, খাবে, থাকবে, করবে, এটাকে মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়ে থাকে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। এইখানে সেন্টেন্স গুলো দেওয়া আছে। আর এখানে একটা নোট দেওয়া আছে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই ইএস হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট, আর কোথাও না। অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। এটা কিন্তু অন্য কোথাও হয় না। আবারও বলছি, কোনো পাস্ট টেন্স, কোথাও ফিউচার টেন্স, অন্য কোথাও হয় না। এটার উপর আলাদা একটা ক্লাস আছে, তখন আমি দেখাবো এই 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 বিষয়গুলোকে অ্যাকচুয়ালি পুরোটা। আচ্ছা, এখন দেখেন, এখানে সেন্টেন্স গুলো দেওয়া আছে। কি দেওয়া আছে? যে আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। দেখেন, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আরো একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আরেকটু বোঝেন। আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। তাহলে সাবজেক্ট আই, অবজেক্ট আখার, পরিবর্তনটা কোথায়? কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য মূলত পরিবর্তনটা এখানে কোথায় হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে ভিতরে, ভার্বের ফর্মে। ভিতরে কোথায়? ভার্বের ফর্মে। এখন একটা বিষয় একটু দেখার চেষ্টা করেন, একটা বিষয় একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। সেটা কি? সেটা হচ্ছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। সেটা হচ্ছে, এই যে সেন্টেন্সগুলো আমরা লিখলাম তিনটা ইনডিফিনিট টেন্সে, এই প্রত্যেকটা সেন্টেন্সকে, আমার একটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে এই প্রত্যেকটা সেন্টেন্সকে আবার 12টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের স্ট্রাকচার কয়টা? ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের টেন্সের স্ট্রাকচার আমাদের, আপনারা প্রত্যেকেই জানেন যে তিনে চারে 12টা। একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আমরা কয়টা সেন্টেন্স তৈরি করতে পারি? 12টা সেন্টেন্স তৈরি করতে পারি। কয়টা? 12টা। কিন্তু এই একটা পার্টিকুলার সেন্টেন্সকে আবার 12টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যায়। কিভাবে? নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড এর মাধ্যমে। আমি এটা কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে এইটা একবার একটু এক 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 পলকে আপনারা দেখেন, কারণ আমাদের নেক্সট পার্ট নিয়ে আলোচনা করতে হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা শুধু এই তিনটা ইনডিফিনিট টেন্স এইভাবেই প্র্যাকটিস করব না, এইভাবে শুধু সেন্টেন্স তৈরি করে রাখলে হবে না, আমাদেরকে ভিতরে যেতে হবে, ট্রান্সফর্ম করা শিখতে হবে।
কেমন? দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই ফাংশনগুলো বুঝতে হবে। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়, অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভ। দেন নাম্বার ফোর, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। এটা সিচুয়েশন অনুযায়ী যে ডাবল বেস ওয়ার্ড লাগবে আপনি ইউজ করতে পারবেন। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। বলেন তো এটার মানে কি বললাম বাংলাটা, 9 নম্বর বাক্য। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। তাহলে দেখছেন, আমাদের টেন্স কিন্তু 12টা আছে। আবার প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা পার্টিকুলার সেন্টেন্সকে আপনি এরকম ভাবে 12টা 14টা সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর ডেভেলপিং স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং। এটা অনেকেই মনে করতে পারে এটা তো আমি পারি। কেন? যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ, তার আগে ডাবল বেস ওয়ার্ড বসালে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি হয়ে যায়। কিন্তু এটা পারলে হবে না, এটাকে ঠোঁটস্থ করতে হবে, ঠোঁটের উপর রাখতে হবে। যেমন আমি যদি আপনাকে এখন বলি যে সে গতকাল কেন বাজারে যায়নি, ইংলিশ কি হবে বলতে পারবেন? ওয়াই ডাজেন্ট হি গো টু মার্কেট ইয়েস্টারডে, সরি ওয়াই ডিডেন্ট হি গো টু মার্কেট ইয়েস্টারডে। তাহলে এটা হচ্ছে এই স্ট্রাকচার থেকে আসে। প্রেজেন্ট টেন্স হলে ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। আমি যদি বলি সে কেন বাজারে যায় না, হয় ডাজেন্ট হি গো। সে কেন যায়নি, হয় ডিডেন্ট হি গো। সে কেন যাবে না, হয় ওয়ন্ট হি গো। ওয়ন্ট মানে উইল নট। তো এই ফাংশনগুলো কিভাবে হয়, কিভাবে করতে হয়, একটা সেন্টেন্সে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় এই 12টা ওয়েতে, এটা আমি পরে দেখাচ্ছি। আমি একটু সামনের দিকে যাই আগে। সেটা কি? আমি তো আপনাদেরকে বললাম যে এই যে টেবিলটা আপনারা দেখলেন, এই টেবিলটা হচ্ছে মূলত সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সের টেবিল, তাই না? সাবজেক্টের পর ভার্বে প্রেজেন্ট ফর্ম বসালে প্রেজেন্ট সিম্পল, পাস্ট ফর্ম বসালে পাস্ট সিম্পল, উইল প্লাস বি অন এটা ফিউচার সিম্পল। অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, একটা কাজ হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন নেই, আর একটা কাজ ভবিষ্যতে হবে। এখন আমরা শুধু এইভাবে সেন্টেন্স তৈরি করে সেন্টেন্স শুধু এইভাবে দেখে রাখবো না। আমাদের একটা সেন্টেন্সকে কিভাবে প্রেজেন্টেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করা যায় আমরা কিন্তু এখন সেইটা দেখব। অর্থাৎ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে প্রেজেন্টেশন বা স্পিকিং এ। যারা ফার্স্ট ক্লাসে ছিলেন আমি আপনাদের একটা টপিক দেখিয়েছিলাম না, যে হাউ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ অন আ সার্টেন টপিক। মনে করেন আজকে অনেকে নতুন স্টুডেন্ট আছেন, এই জন্য আমি একবার দেখাই দিচ্ছি। এটা শেষ করে আমি একটা আইএলটিএস কিউ কার্ড টপিক আপনাদের সামনে শো করব। আমি দেখাবো কিভাবে এটা করতে হয়। তো তার আগে দেখেন, এই টপিকটা নিয়ে আমি কথা বলছিলাম। যেমন আপনারা যারা এখন আমার এখানে ক্লাস করছেন, আমি যদি আপনাদেরকে বলি যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, বা অর হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের কাজকর্মগুলো কি, আপনি প্রতিদিন কি করেন, এইটা আমার সামনে ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন, এইটা আমার সামনে ইংলিশে বলতে পারবেন, কি হবে সেটা? কিভাবে আপনি প্রেজেন্টেশন দিবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া? দেখেন আমি দেখাই ইংলিশে কথা বলার ওয়েটা কি, কথা কিভাবে বলতে হয়, কোন জায়গাগুলো ফোকাস করলে বা ফলো করলে আমাদের ভুল হওয়ার বা মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। দেখেন, এখানে প্রথমত স্পিকিং করতে গেলে একটা গ্রিটিংস দিতে হয়। তো সেইভাবে বলছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। এখানে আপনার নাম আপনি মেনশন করতে পারেন। এই বিফোরের পরিবর্তে আপনি এখানে ইন ফ্রন্ট অফ ইউ এটাও বলতে পারেন। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, এটা কি একটা গ্রিটিংস? একটা টপিকের উপর যখন আমি স্পিকিং করব, যখন আমি প্রেজেন্টেশন দিব, আমার তো একটা গুড গ্রিটিংস এর প্রয়োজন, তাই না? তো কি বলছে যে, জাস্ট ওয়েট, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। স্ক্রিনটা চলে গেছিল, আমি বুঝতে পারিনি। আপনারা কতক্ষণ দেখতে পারছেন না স্ক্রিনটা, একটু বলেন তো। স্যার 10 মিনিট হবে। 1 থেকে 1.5 মিনিট আসবে, 1 থেকে 1.5 মিনিট হবে, 3 থেকে 1 মিনিট।
আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমি লাস্টে কোথায় ছিলাম, কোথায় কথা বলছিলাম একটু বলেন তো। রাইট, রাইট, ঠিক আছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে একটা সেন্টেন্সকে আমরা আবার 12 ভাবে ট্রান্সফর্ম করতে পারি, 12 ভাবে চেঞ্জ করতে পারি। এই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম, 12টা ওয়েতে একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে পারি। এখন সেটা তো না হয় আমরা করতে পারলাম, কিন্তু কোথায় গেল সেটা, এই যে, কিন্তু এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার ইনডিফিনিট, এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে কিভাবে স্পিকিং করা যায়, কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, আমি সেইটার কথা বলছি। যারা ফার্স্ট ক্লাসে ছিলেন এই বিষয়টা আমি দেখিয়েছিলাম, যারা স্পিকিং এ দুর্বল, যারা স্পিকিং করতে পারে না, এটা নিয়ে আমি একটু কথা বলি। তারপরে আমি মেইন একটা আইএলটিএস কিউকার টপিকের উপর কিভাবে ইংলিশে কথা বলা যায় বা স্পিকিং করা যায় এটা দেখাবো। স্পিকিং করার অ্যাকচুয়াল ওয়েটা কি, কোন জায়গাগুলোর উপর ফোকাস করলে মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। দেখেন কিভাবে একটা সার্টেন টপিকের উপর ইংলিশে কথা বলা যায় এবং কোন জায়গাগুলোকে ফোকাস করে আমরা কথা বলতে পারি বা কথা বলতে হবে। এখানে বলছে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে বলেন। এখানে আপনারা যারা ক্লাস করছেন, আমি যদি আপনাদেরকে বলি যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ফ্রন্ট অফ মি, আপনি কিভাবে সেটা ডিসক্রাইব করবেন। দেখেন যে কোনো টপিকের উপর স্পিকিং করতে গেলে বা প্রেজেন্টেশন দিতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে একটা ভালো গ্রিটিংস দিতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে। যেমন এখানে বলছে, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে, এটাকে মেনটেন করে আপনি নিজে প্রতিদিন কি করেন, আপনার কাজটা কি সেটা আপনাকে বর্ণনা করতে হবে। কথা বলা কঠিন, কঠিন না, কিন্তু সাবজেক্টকে আমি, এবার আমি যে কাজটা করি সেই ভার্বটা বসাবো। বাংলায় কিন্তু ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় থাকে, ইংলিশে ভার্ব থাকে সাবজেক্টের পর। তো দেখেন এখানে কি বলছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। এই বিফোর ইউ এর পরিবর্তে আপনি বলতে পারেন ইন ফ্রন্ট অফ ইউ, আমি সাকিব বলছি আপনাদের সামনে। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার এইখান থেকে মেইনলি বডি পার্টটা শুরু। দেখেন আপনি যখন ইংলিশে একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, মনে রাখবেন আপনার কোশ্চেনটা যে টেন্সে থাকবে, উত্তরটা সেই টেন্স বা সেই টাইম মেনটেন করে দিবেন। যেমন আমার এখানে কোশ্চেনটা কি, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স, আই মিন হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন কি কাজ করেন সেটা কিভাবে আপনি ডেসক্রাইব করবেন। দেখেন সাবজেক্টের পরে ভার্বের একদম বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা বসবে। এখানে ইয়েলো কালার দিয়ে আমি ভার্বগুলোকে হাইলাইট করেছি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করি। অ্যান্ড আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, এবং আমি মুখ ধুই অ্যান্ড ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর আমি ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হই। আই স্টার্ট মাই ওয়ার্ক, আই টেক লাঞ্চ অ্যাট 2 p.m, আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। দেন আই টেক মাই ডিনার অ্যাট 10 p.m, আমি 10টায় আমার ডিনার করি। আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m, আমি 11টায় বেডে ঘুমানোর জন্য যাই। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স, ফর ইউর পেশেন্স। তো অর্থাৎ আপনার ধৈর্য ধরার জন্য ধন্যবাদ আপনাকে। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা এইটা একটু ফোকাস করেন। গেট আপ, ব্রাশ, ওয়াশ, টেক, স্পেন্ড, কাম ব্যাক, স্টার্ট, রিফ্রেশ, এগুলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এগুলো কোন টেন্স দিয়ে করা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয়, পরিবর্তনে। পরিবর্তনে মানে এই যে আপনারা এখন যারা ক্লাস করছেন, আমি যদি এখন আপনাদেরকে বলি, আমি যদি এখন আপনাদেরকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনি তো আমার ক্লাস করতেছেন, এখন রাত 10টা বাজে, তো আপনি আজকে সারাদিন কি করেছেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল কি করেছিলেন, অর হোয়াট ডিড ইউ ডু টুডে, আজকে আপনি কি করেছেন, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ফ্রন্ট অফ মি অ্যাবাউট ইউর টুডেইস অ্যাক্টিভিটিস অর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস।
কি কি করে আসলেন আজকে? আপনি আমাকে বলছেন যে আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, বা আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজ পড়েছিলাম, একটু এক্সারসাইজ করেছিলাম, তারপর অফিসে গিয়েছিলাম, এই টাইমে লাঞ্চ করলাম, বিকালে একটু শপিং এ গিয়েছিলাম, একটু ঘুরতে গিয়েছিলাম, আসলাম, মাগরিবের নামাজ পড়লাম, তারপর আপনার ক্লাসে জয়েন করলাম। তো এই যে গিয়েছিলাম, করেছিলাম, এসেছিলাম, লিখেছিলাম, দিয়েছিলাম, পড়েছিলাম, এই ধরনের কথা যদি থাকে, অতীতের কোনো অ্যাক্টিভিটি যদি আপনাকে ডিসক্রাইব করতে হয়, কিভাবে করবেন? পরিবর্তনটা কোথায় হয় বলেন তো? দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত ভার্বে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, আমরা পারি না, আমরা সঠিক স্ট্র্যাটেজি টেকনিক ফলো করি না, এই জন্য আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। এইখানে দেখেন, গ্রিন কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা। ভার্ব কোথায় থাকে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ভার্ব সাবজেক্টের পরে থাকে। এখানে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনি কিভাবে এটা ডিসক্রাইব করবেন? প্রথমত ওইভাবে গ্রিটিংস, গ্রিটিংস দেওয়ার পর, জাস্ট ওয়েট, গ্রিটিংস দেওয়ার পর আপনি যে বডি পার্টটা শুরু করবেন প্রেজেন্টেশনের, প্রথম থেকে যে প্রেজেন্টেশনটা আপনি শুরু করবেন, ওই জায়গাটাতে আপনাকে যেটা করতে হবে বা যে বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ভার্ব। আমি যেন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে পারি। অনেকেই পাস্ট টেন্স মানে মনে করে কি ওয়াজের ব্যবহার, ডিডের ব্যবহার, বাট না, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। যেমন দেখেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, তারপর কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। দেন আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমানোর জন্য গিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইয়োর পেশেন্স। তাহলে এইভাবে আপনি কিন্তু আপনার গতকালকে কি কাজ করেছিলেন বা আজকে সারাদিন কি করলেন, অর্থাৎ অতীতের যে কোনো কথা, বাংলাটা কি, বাংলা বুঝবেন, করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, কিভাবে বলতেছি, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আপনাকে এটা জানতে হবে। গেইটের পাস্ট ফর্ম গট, ব্রাশের পাস্ট ফর্ম ব্রাশড, ডুয়ের পাস্ট ফর্ম ডিড, টেকের পাস্ট ফর্ম ঠুক, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, কাম ব্যাকের পাস্ট ফর্ম কেইম ব্যাক। এটা যারা বুঝতে পারে, তারা সত্যিকার অর্থেই ইংলিশে দ্রুত এক্সপার্ট হতে পারে। আমরা ইংরেজি পারি না কেন? আমি যে টাইমে কথা বলতে যাচ্ছি, যে টাইমে ভাবতেছি, সেই টাইম অনুযায়ী টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি না। না পারার কারণে ভার্বটাকে সঠিক টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্ম ইউজ করতে পারি না, বসাতে পারি না প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে, এই জন্যই পারি না। এইটা কারেক্ট করতে হবে, এই সময়ের পরিবর্তন শিখতে হবে। ইংরেজি কঠিন না, খুবই সহজ, আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। আমি যদি এখন আপনাদেরকে বলি, হোয়াট উইল ইউ ডু টুমরো, অর হোয়াট উইল বি ইউর টুমরো অ্যাক্টিভিটিস, আপনি আগামীকাল কি করবেন, আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে? আপনারা এখন আমার সামনে বসে ক্লাস করছেন, প্রত্যেকের আগামীকালকের কি কাজ হবে প্ল্যান করে রাখেন না, যে এটা করব, ওইটা করব, এরপর এখানে যাব, এরপর ওইখানে যাব, সবকিছুই থাকে না আমাদের প্ল্যান। কিভাবে বলবেন দেখেন, ফিউচারে কথা বলতে গেলে আপনাকে মূলত এই দেখেন, হোয়াট উইল ইউ ডু টুমরো, আমার প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে একটা শ্যাল বা উইল বসাতে হয়, নট পাস্ট, প্রেজেন্ট ফর্ম। যেমন দেখেন, এই যে বডি পার্ট থেকে, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। তাহলে ফাংশনটা কি? ভার্ব। আমি যদি বলি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে উঠি। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে উঠেছিলাম। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে উঠবো। এই যে কম্পেয়ার করে লার্নিং, টাইমের কম্প্যারিজন, এটা আপনাকে করতে হবে। দেন আই উইল ব্রাশ মাই টিথ,
আমি দাঁত ব্রাশ করব, আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। দেন আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ at 9:30 a.m. আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 p.m., আমি 2টায় আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m., আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 p.m. and I'll go to bed for sleeping at 11 p.m. So that will be my tomorrow activities. সো এইভাবে যদি আপনি কথা বলতে পারেন, আপনি প্রতিদিন যে কাজটা করেন তার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করেন। আপনি গতকাল যে কাজটা করেছিলেন, আপনার এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এটার সাথে আপনার যে কাজগুলো সবগুলো নিশ্চয়ই মিলবে না। তো আপনার কাজগুলো আপনি বসান। আপনি যদি বলেন আমি আগামীকাল আমার এক বন্ধুর সাথে দেখা করব, তাহলে ইংলিশ কি হবে? এখানে দেখা করার কথা আছে নেই, তা আপনি সেটা বসান। দেখা করা ইংরেজি কি? মিট করা। আই উইল মিট, আমি দেখা করব উইথ আ ফ্রেন্ড। হ্যার ইউ ক্যান সি আই মেট উইথ আ ফ্রেন্ড, আমি দেখা করেছিলাম। আমি মিট দেখা করি, উইল মিট বললে দেখা করব। জাস্ট ভার্বের ফর্মের ফাংশন, সব কিছুই ভার্বের খেলা, আর কিছুই না ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আর কিছুই না। খুবই সহজ, ইটস আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। আপনি প্রতিদিন কি করেন, গতকাল কি করেছিলেন, আগামীকাল কি করবেন, 3টা টাইমের উপর 3টা প্রেজেন্টেশন নিজের মতো করে তৈরি করেন। সেটা আয়নার সামনে দাঁড়ায় বলেন, সেটা মোবাইলে ভিডিও রেকর্ড করেন। আপনাকে কথা বলতে হবে। আপনার মুখ দিয়ে যদি কথা বের করতে না পারেন, আপনি জীবনেও এটা শিখতে পারবেন না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এটা সায়েন্স না বা ম্যাথ না, আমি এটা বারবার বলি, এটা কোনো রকেট সায়েন্স না যে টিচার পড়ালো আপনাকে ব্রেন ইউজ করে পড়তে হবে, না। আমি যত ভালো ক্লাস নেই, আপনি যত ভালো টিচারের কাছে যান, 1000টা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন, নিজের মুখ দিয়ে কথা বের করেন। আমি একটু বলে রাখি, দেখেন অনেকেই মনে করে কি, আমি ইংরেজিতে একদমই দুর্বল, আমি কিছুই পারি না, আগে ভালো করে বেসিকটা ইমপ্রুভ করি, আগে ভালো করে শিখি, আগে ভোকাবুলারি শিখি, গ্রামার বুঝি, তারপরে গিয়ে কথা বলবো। যারা এটা মনে করেন না, তারা জীবনেও পারবেন না, জীবনেও না, সম্ভব না। আপনাকে কথা বলা শুরু করতে হবে, ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং হোয়াট এভার ইউ ক্যান সে। আপনি বলতে পারেন আমি কিভাবে স্টার্ট করবো, আমি তো পারি না, আমি তো গ্রামারই বুঝি না, এই যে বলছেন টেন্স, এই যে ভার্বের ফর্ম, এটাই তো বুঝি না, আমি কি করে শুরু করব? শুরু করতে হবে। কি করে করবেন জানেন? মনে করেন এই যে একটা প্যাসেজ আছে, আপনি কিছু পারেন না, তাও দরকার নেই, মোটামুটি যদি রিডিং করতে পারেন, আপনি এটা লাউডলি দেখে দেখে পড়েন, লাউডলি রিড আউট করেন, সেটা মোবাইলে রেকর্ড করেন। আপনার কথা দেখে পড়েন, সেটা মোবাইলে রেকর্ড করেন। করার পর যেটা আপনি দেখে পড়লেন, ওইটা ক্লোজ করে যেটা রেকর্ড করছেন ওইটা আপনি কান দিয়ে শোনেন, দেখে আমি ইংরেজি পড়ছি আজকে, কেমন শোনা যাচ্ছে আমার ইংরেজিগুলো। দেখবেন নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, একটা প্লেজার কাজ করে, আরো পড়তে ইচ্ছা হয়, আরো বলতে ইচ্ছা হয়। একবার শুরু করেন, আপনি যখন রিডিং পড়ছেন অ্যালাউডলি, মোবাইলে রেকর্ড করছেন, আপনি মনে করেন 10টা সেন্টেন্স পড়লেন, 10টা সেন্টেন্স মোবাইলে রেকর্ড হলো, আপনি 2 বা 3বার সেই রেকর্ডিংটা চোখ বন্ধ করে বেডে শুয়ে থেকে আপনি শোনেন। শোনার পর ওইখান থেকে 4টা সেন্টেন্স কি আপনি মনে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন? যে আমি যে একটা বই দেখেই এই 10টা লাইন পড়ছি। যে কোনো ছোটদের গল্প পড়েন, যেখানে সহজ সহজ ভোকাবুলারি আছে, পড়ার পর নিজে শোনেন, শোনার পর সেইখান থেকে 4টা বা 5টা সেন্টেন্স ক্যাচ করার চেষ্টা করেন, ধরার চেষ্টা করেন, মনে করার চেষ্টা করেন, সেটা রিপিট করেন। রিপিটেশন প্রসেসে আসেন, কিচ্ছু শেখা লাগে না, কোনো গ্রামারের প্রয়োজন হয় না। বিশ্বাস করেন, হয় না। কথা বলা শুরু করতে হয়। এই যে গ্রামার যেটা বলছি আমি, এটা অটোমেটিক্যালি শেখা হয়ে যায় ওর সঙ্গে সঙ্গে। এটা কঠিন কিছু না। এটা যেন আলাদা টাইম দিতে হয় না, যে আগে গ্রামার শিখি, আগে রুলস বুঝি, স্ট্রাকচার বুঝি, তারপর কথা বলবো। নো, ডোন্ট ডু দ্যাট। ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং। আপনি যদি ন্যূনতম লেখাপড়া জানা থাকে আপনার, এই যে জিনিসটা আমি দেখাচ্ছি, এটা তো কঠিন কিছু না। একটা সাবজেক্ট নেবেন, আপনি যে কাজটা করেন সেই কাজটা আপনি ইংলিশে এখানে বসাবেন। আপনি 3টা টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করেন না, দেখেন আপনি পারেন কিনা। একবার কথা বলা শুরু করেন, বারবার বলতে ইচ্ছা হবে, আপনি আর থামবেন না, কেউ থামাতে পারবেন না। বাট যারা কথা বলে না, যারা শুধু দেখে যায়, ও সারা জীবন দেখে যেতে হবে, কোনো লাভ হয় না। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। বিশ্বাস করেন, স্পিকিং করতে হবে, কারণ এটা ভাষা। ভাষা শিখতে গেলে আপনাকে কথা বলতে হবে, বোবা থেকে ভাষা শেখা যায়। আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। অনেকে বলে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, এই যে ফ্রি ক্লাস নিচ্ছে, আপনাদের মিউট রেখে আমি পড়াচ্ছি, আনমিউট করে দিলে এখানে অনেক মেম্বার্স একসাথে কথা বলে ওঠে, ক্লাস ক্লিয়ার হয় না। আর
পেইড কোর্সে কি হয়? টু ওয়ে কমিউনিকেশন থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, আমি পড়াই দিচ্ছি, স্টুডেন্টরা প্রেজেন্টেশন তৈরি করছে, সেই স্পিকিং করছে আমার সামনে, তার যে ভুল হচ্ছে আমি তাকে ধরাই দিচ্ছি। এইটাই হচ্ছে পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য। আপনি যদি কথা না বলেন, আপনার মুখ যদি কথা বের না করেন, ভাষার ক্লাস, ল্যাঙ্গুয়েজের ক্লাস, টু ওয়ে কমিউনিকেশন যদি না থাকে, শেখা যায়? কমপ্লিটলি ডেভেলপ করা যায়? যায় না। আর এই ফ্রি ক্লাসে আনমিউট করে তো আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নেওয়া যায় না, একজনকে আনমিউট করে দিয়ে সবাই কথা বলে ওঠে। তো এটা আপনারা মনে রাখেন। এইভাবে যদি নিজেরা প্র্যাকটিস করতে পারেন, ল্যাঙ্গুয়েজ কঠিন না, সব ভার্বের ফাংশন। এখন আপনি আমাকে বলতে পারেন এগুলো তো আপনার তৈরি করা টপিক, আমি যদি আপনাদের একটা প্র্যাকটিক্যাল আইএলটিএস কিউকার টপিকও দেখাই, সেটাও এই সিস্টেমে হয়ে থাকে। আপনারা একটু এখানে ফোকাস করেন, দেখেন এখানে একটা টপিক দেওয়া আছে, জার্নি বাই ট্রেন আই এনজয়েড। মনে করেন আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করবেন, আমার কথাটা বোঝেন। একটা স্পিকিং টেস্ট, যে কোনো স্পিকিং টেস্ট ইংলিশে আপনি ফেস করবেন, আপনার এক্সামিনার বা আপনার যে ইনস্ট্রাক্টর, সে আপনাকে একটা কোশ্চেন করছে এইভাবে, যে ডিড ইউ এভার এনজয় আ জার্নি বাই ট্রেন অর বোট অর বাস? এনি কাইন্ডস অফ জার্নি ক্যান বি। ডিড ইউ এভার এনজয়, আপনি কি কখনো এনজয় করেছেন, কখনো উপভোগ করেছেন একটা বোট জার্নি, একটা ট্রেন জার্নি বা বাস জার্নি? আপনারা এমন কেউ নেই যারা বাসে চড়েননি, যারা বোটে চড়েননি, যারা ট্রেনে চড়েননি, যে কোনো একটা একটা তো আপনি চড়ছেন। তো তার একটা এক্সপিরিয়েন্স আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। এখন আপনি এটা কিভাবে করবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া? মনে করেন এখানে কিছু কোশ্চেন আছে যে ওয়েন ডিড ইউ গো, আপনি কবে গিয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য অকেশন, মানে কি উপলক্ষে আপনি ওই জার্নিটা করেছিলেন, অকেশনটা কি ছিল? দেন ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য জার্নি, যে কবে গেছিলেন, কোথায় গেছিলেন, কার সাথে গেছিলেন, কিভাবে গেছিলেন, কি কি দেখেছিলেন, এটা ডেসক্রাইব করতে হবে। অ্যান্ড দেন দ্য লাস্ট কোশ্চেন ইজ হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, আপনি এটা কতটা উপভোগ করেছিলেন। তাহলে দেখেন এই যে কোশ্চেন গুলো আপনারা দেখছেন, পাঁচটা কোশ্চেন, এগুলো কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ডিড এর ব্যবহার। আপনি যখন অ্যান্সার করবেন, যখন আপনি উত্তর দিবেন, উত্তরটা ওই পাস্ট টেন্সেই দিতে হবে। পাস্ট টেন্স মানে কি? সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। কেন পাস্ট ফর্ম টেন্সে দিতে হবে? আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হচ্ছে। অর্থাৎ মেইন বিষয় কি জানেন? আমি বলছি না 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, ইংলিশে কথা বলার জন্য 30টা স্ট্রাকচার জানতে হয়। আপনি যখন একটা পার্টিকুলার বিষয়ের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন দিচ্ছেন, একদম সব স্ট্রাকচার লাগবে না, মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। কোশ্চেন অনুযায়ী আমাকে অ্যান্সার করতে হয়, কোশ্চেন যে টাইমে থাকবে অ্যান্সার সেই টাইমে দিতে হয়। এবং এটা কঠিন কিছু না। যারা স্পিকিং এ দুর্বল, এই ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাসেজের উপর অ্যানালাইসিস করে স্পিকিং করার চেষ্টা করলে রাইটিংটা ক্লিয়ার হয়, রিডিং স্পিডটা ডেভেলপ হয়, এবং এইখান থেকে স্পিকিংটাকে ডেভেলপ করা যায়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে। প্যাসেজ অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য বা ডেভেলপ করার জন্য, এটা সবাই বোঝে না। আমি যদি আপনাকে বলি এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, ছোট ছোট রুলস বা স্ট্রাকচার দেখালে সবাই এনজয় করে। কিন্তু প্রফেশনালি ইংলিশ এক্সপার্ট হতে গেলে, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে গেলে, আপনাকে এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। দেখেন এখানে কি বলছে, আমি এই প্যাসেজটা একবার একটু পড়ি। আপনারা দেখেন আমার প্রত্যেকটা পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে আমি প্যাসেজ অ্যানালাইসিস করাই। এটা করলে কি হয়? সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা বোঝা যায়, কোথায় ফ্রেজ আছে, কোথায় ক্লজ আছে, কোন টেন্সে লেখা আছে। একটা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল বাংলা অর্থটাকে এটা আমরা বের করতে পারি না, এটা আমি দেখাই দেই। তাহলে কমপ্লিটলি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। দেখেন এই প্রেজেন্টেশনটা একজনের স্যাম্পল, একটা অ্যান্সার, এটা দেখার পর আপনি নিজে যদি কখনো ভ্রমণ করে থাকেন, জার্নি করে থাকেন, আপনার নিজের অ্যান্সারটা এখানে আপনি অ্যাপ্লাই করেন, সেটা আমার সামনে প্রেজেন্ট করেন, সেখানে ভুল হলে আমি আপনাকে ধরাই দিব। এইভাবে করালে আপনি কেন পারবেন না? দেখেন, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গরমের ছুটিতে, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, কোনো ক্লজ না, এটা জাস্ট একটা ফ্রেজ। এবং এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, অথবা আপনি এটাকে প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারেন। আই, এখান থেকে বাক্যটা মূলত শুরু, অ্যালং উইথ মাই আঙ্কেল, আমি সাথে আমার আঙ্কেল, আই অ্যালং উইথ মাই আঙ্কেল ওয়েন্ট, সরি মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট। তাহলে আমার ভার্ব কি? দেখেন ভার্বগুলো আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি, ভার্বের উপর ফোকাস করেন। মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, অর্থাৎ ঢাকা থেকে সিলেটে একটা ট্রেন জার্নি করেছিলাম। উই ওয়েন্ট দেয়ার, তাহলে সাবজেক্ট কি? উই, আমরা। ওয়েন্ট মানে কি? গো এর পাস্ট ফর্ম। তাহলে বাংলা অর্থ কি? আমরা সেখানে গিয়েছিলাম। দেখেন এনজয় মানে উপভোগ করা, টু এনজয় উপভোগ করতে, এটাকে বলা হয় ইনফিনিটিভ, টু প্লাস ভিয়ন। এখানে কিন্তু আবার ভার্বের ফর্মের চেঞ্জ হয় না, এটা কিন্তু মেইন ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব।
মেইন ভার্ব সাবজেক্টের পরে থাকে। তো উই ওয়েন্ট দেয়ার টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন। আমরা সেখানে গিয়েছিলাম উপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্য, চাহার পাহাড় এবং চা বাগানের। উই রিচড দ্য স্টেশন ইন টাইম অ্যান্ড গট ইন টু দ্য ট্রেন। আমরা সময় মতো স্টেশনে পৌঁছেছিলাম এবং ট্রেনে উঠেছিলাম। গট ইন টু দ্য ট্রেন। ফর্চুনেটলি, সৌভাগ্যক্রমে, আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো। আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। ওয়েন দ্য গার্ড ব্লিউ দ্য হুইজেল, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, দ্য ট্রেন বিগান টু মুভ, ট্রেনটা চলা শুরু করেছিল। আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। দেখেন, ব্লো থেকে ব্লিউ, বিগিন থেকে বিগ্যান, কিপ থেকে কেপ্ট। ফোকাস কোথায় করতে হবে আপনার? ভার্বের ফর্মে। এইখানে যারা ভুল করে তারা সব ভুল হয়ে যায় তার। এই জায়গায় যে কারেক্ট করতে পারে তার সব কারেক্ট থাকে। মনে রাখেন, দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে ট্রেনটা যাচ্ছিল, অতিক্রম করছিল। থ্রু মানে কি? ভিতর দিয়ে, মধ্যে দিয়ে। কার ভিতর দিয়ে? ধানের ক্ষেত এবং অন্যান্য গাছের ভিতর দিয়ে। আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম। বাংলা কি? সাবজেক্ট কি? আই। ভার্ব কি? এনজয়েড মানে কি? আমি উপভোগ করেছিলাম। দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য পাচিং ভিলেজেস সো মাচ দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস। অর্থাৎ এই অতিক্রমকৃত গ্রামের সৌন্দর্য এতটাই বেশি যেটা আমি এক কথায় বর্ণনা করতে পারছি না। দ্য গ্রিন ফিল্ডস, কাউস অ্যান্ড ওয়ার্কিং অফ দ্য ফার্মার্স ইন দ্য ফিল্ড ইমপ্রেসড মি। অর্থাৎ সবুজ মাঠ, গরু এবং খেতে কাজ করা কৃষকেরা আমাকে মুগ্ধ করেছিল। ভার্বটা হচ্ছে এখানে ইমপ্রেসড। ওয়েন দ্য ট্রেন স্টপড এট আ বিগ স্টেশন, এটা বর্ণনা করছে তার জার্নি, তাই না? তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল, উই এইট, দেখেন ইট এর পাস্ট ফর্ম কি? এইট। আমরা খেয়েছিলাম বয়েলড এগ, অর্থাৎ সিদ্ধ ডিম। উই বট সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু ম্যাগাজিনও কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার ট্রেনটা চলা শুরু করেছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, এই সময় সিনারিটা আরো সুন্দর লাগছিল। ইট পাস থ্রু হিলস, এটা পাহাড় অতিক্রম করেছিল। দ্য হিলস ওয়ার কাভার্ড উইথ গ্রিন টি গার্ডেন, পাহাড়টা আচ্ছাদিত ছিল সবুজ চা বাগান দিয়ে। মাই জয় নিউ নো বাউন্ডস অ্যাট দ্য সাইট অফ হিলস অ্যান্ড টি গার্ডেন, আমার আনন্দের কোনো শেষ ছিল না এই চা বাগান পাড়ে গিয়ে। সুন ইট বিকেম ডার্কার, শীঘ্রই অন্ধকার নেমে এসেছিল। এভরিথিং বিকেম মিস্ট্রিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং, সবকিছুই রহস্যময় হয়ে আসছিল আসন্ন সন্ধ্যার সাথে। মানে জাস্ট ইমাজিন আ সিচুয়েশন, আপনার দুই পাশে পাহাড়, চা বাগান, তার ভিতর দিয়ে একটা ট্রেন যাচ্ছে, সূর্য নামতেছে, প্রায় সন্ধ্যা হবে হবে এরকম একটা ভাব। হ্যাঁ, সো এটা একটা কি বলছে? সুন ইট বিকেম ডার্কার, এভরিথিং বিকেম মিস্ট্রিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং। অ্যাট 7 p.m, 7টার দিকে, উই রিচড দ্য স্টেশন অ্যান্ড স, এবং দেখেছিলাম, দেখেন সি থেকে স, রিচ থেকে রিচড, হ্যাঁ, মাই আঙ্কেলস ফ্রেন্ডস ওয়েটিং ফর আস। উই ফেল্ট রিলিভড, আমরা একটু শান্তি অনুভব করেছিলাম। অ্যান্ড এনজয়েড রেস্ট অফ দ্য ডেজ ভেরি মাচ। ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ, আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার। তাহলে এই যে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আপনি দেখলেন, এইটা যদি আপনি দুইবার, তিনবার, চারবার পড়েন, আপনার রিডিং ক্লিয়ার হবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে, রাইটিং এর ফরমেশন আপনি বুঝতে পারবেন। তারপর কাজটা কি? আপনার মতো করে আপনি উত্তর দেন। কিভাবে উত্তর দিবেন? কঠিন না। এইখানে দেখেন আমি একটা অ্যান্সার লিখছিলাম। দেখেন, বলছে ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন? আপনি বলেন যে ইয়েস, আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন। গো মানে কি? যাওয়া। এটা পাস্ট টেন্স, ডিড এর ব্যবহারের কারণে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসছে। বাট যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, ভি টু কিন্তু, অর্থাৎ আই ওয়েন্ট। এবার আপনি কোথায় গেছিলেন? আপনি বলেন যে আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, কক্সেস বাজার, সিলেট, এনি কাইন্ডস অফ প্লেস দ্যাট ইউ ক্যান মেনশন। এরপর আপনি কবে গেছিলেন? আপনি বলেন আই ওয়েন্ট দ্য লাস্ট মান্থ, 2 month এগো, 2 years এগো, 2 days এগো। যে কোনো একটা টাইমকে আপনি মেনশন করেন। সাবজেক্টকে আই, ভার্বকে ওয়েন। এরপর কি উপলক্ষে গেছিলেন? হোয়াট ওয়াজ দ্য অকেশন? ইউ ক্যান সে ইট ওয়াজ মাই সিস্টার্স ম্যারেজ সিরিমনি, এটা আমার বোনের বিয়ে ছিল, বা এনি কাইন্ডস অফ থিংস দ্যাট ইউ ক্যান মেনশন হিয়ার। এরপর ডিসক্রাইব দ্য জার্নি, এখন আপনাকে একটু ডিটেলসে কথা বলতে হবে। কি বলতে পারেন? আপনি বলতে পারেন ইন দ্যাট মর্নিং, অর্থাৎ ওই দিন সকালে, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস, এখানে মাই, আমি সাথে আমার বন্ধুরা, বা মাই ফ্যামিলি মেম্বার্স, মাই আঙ্কেল, মাই হাজবেন্ড, মাই ওয়াইফ, যে কোনো কিছু আপনি মেনশন করেন। এরপর ওয়েন্ট টু দ্য ট্রেন স্টেশন, গো মানে যাওয়া, তাহলে আমরা গিয়েছিলাম কোথায়? ট্রেন স্টেশনে। এরপর কি? উই বট 5 tickets ফ্রম দেয়ার, তাহলে আই ওয়েন্ট, উই বট, আমরা কিনেছিলাম 5টা টিকিট, ফ্রম দেয়ার, এখান সে, সেখান থেকে। সাবজেক্ট আর ভার্ব আপনি বসান, দেখবেন বাকি অংশ অটোমেটিক্যালি চলে আসবে। আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। উই এনজয়েড দ্য জার্নি আ লট,
দ্য ট্রেন বিগান টু মুভ, ট্রেনটা চলা শুরু করেছিল, একটা টাইমের মেনশন করেন যে অ্যাট 9 AM। উই স দ্য ন্যাচারাল বিউটি অফ হিলস, টি গার্ডেন, ইউ ক্যান সে সি বিচ, এনিথিং, অর প্যাডি ফিল্ডস। উই স, আমরা দেখেছিলাম। উই বট, আমরা কিনেছিলাম, বাড়ি থেকে বট এগস অ্যান্ড ম্যাগাজিন। উই রিচড আওয়ার ডেস্টিনেশন, এখানে একটা কিছু মেনশন করেন, অ্যাট 6 PM। সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস, আমাদের কিছু আত্মীয় আমাদেরকে রিসিভ করেছিল। উই ফেল্ট লিভড আফটার রিচিং দ্যার, আমরা একটু শান্তি অনুভব করেছিলাম সেখানে পৌঁছানোর পর। অর্থাৎ আপনার জানতে হবে কি, দেখেন সাবজেক্টকে আই, সাবজেক্টকে উই, সাবজেক্টকে দ্য ট্রেন, এবার ভার্বটা কি, ভার্ব হচ্ছে ওয়েন্ট, গট, বট, এনজয়েড, বিগান, স, রিচড, রিসিভড, ফেল্ট। ভার্ব কি, আই ওয়েন্ট, উই উই স, উই বট, উই রিস্ট, উই ফেল্ট। জাস্ট এই সাবজেক্ট আর ভার্ব, যে কোনো একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন, আপনি পাশাপাশি বসাই দেখেন তো অটোমেটিক্যালি অ্যান্সারটা আসে কিনা। তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, এখানে টোটাল কয়টা সেন্টেন্স লিখছি, এটা আমি কমপ্লিট করিনি, এটা আপনাদের জন্য এটা এইভাবে করছি আমি। মনে করেন এইখানে আমি যে সেন্টেন্স গুলো লিখছি 14টা সেন্টেন্স, এই 14টা সেন্টেন্স দিয়ে আপনি একটা প্রেজেন্টেশন আপনার মতো করে তৈরি করে দেখেন তো পারেন কিনা। আপনি বলেন, একবার কথা বলা শুরু করেন, এখানে না আছে কোনো হার্ড ওয়ার্ড, হার্ড ভোকাবুলারি, নাথিং, ইংলিশে কথা বলা কঠিন না। আপনি একবার বলেন, আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন, আই ওয়েন্ট অন আ জার্নি বাই বাস, আই ওয়েন্ট অন আ জার্নি বাই বোট, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আই ওয়েন্ট টু দ্য ঢাকা, আই ওয়েন্ট টু সিলেট, আই ওয়েন্ট টু কক্সবাজার, একটা জায়গার নাম মেনশন করেন। আই ওয়েন্ট দ্যাট 2 month এগো, 2 years এগো, অন ইয়ার এগো, একটা একটা টাইমের মেনশন করেন। এরপর কি উপলক্ষে গেছিলেন বলেন। এরপর আপনি কিভাবে গেছিলেন, জার্নিটা কি ছিল, যে আই, in that morning I went to the train station at 6 a.m. After that we bought some tickets, then I got my seat beside the window. After getting we enjoyed a lot. The train began to move. We saw many natural beauties of hills and tea garden through the window of train, you can say that. After that we bought eggs and magazine. In that time we ate boiled egg also, and we reached our destination at 6 p.m. We felt relieved after reaching. Some of our relatives received us. Then we enjoyed rest of the day very much. That's all about my journey or presentation. Thanks for patience hearing. একবার ভাবেন তো কঠিন না। সাবজেক্ট আই, উই, ট্রেন, ভার্বটা আমাকে জানতে হবে, কোন ধরনের অ্যাক্টিভিটিসটা আমার ছিল, কোন ধরনের কাজটা আমার ছিল, সেই অনুযায়ী ভার্বটা বসাতে হবে। ভার্ব বসাতে পারলে এক্সটেনশন বা বাকি অংশ অটোমেটিক্যালি চলে আসে। এগুলো সব কোন টেন্স, সবই পাস্ট টেন্স। টাইম বুঝে কথা বলতে হয়, কোশ্চেন দেখে আমার উত্তরটা সেই টেন্সে সেই টাইমে দিতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা এইভাবে প্র্যাকটিসটা করি না, আমরা এইভাবে প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে দেখি না। একটা প্যাসেজ দেখলে আমরা ভয় পাই, কিন্তু এটা করলে হবে না। ইংলিশ এক্সপার্ট হতে গেলে, প্রফেশনাল হতে গেলে, আমার কাছে কোর্স করে আমার স্টুডেন্টরা মাদারীপুর কোচিং দিয়েছে, সিলেটে আছে, চিটাগাংয়ে আছে। আমার লেখা যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ আপনারা দেখছেন, এই বইটাই যেখানে, এই বইটা মানে গতকালকে ওই একটা কোচিং সেন্টার থেকে তারা প্রায় 65 কপি নিয়েছে তাদের স্টুডেন্টদের পড়ানোর জন্য। আমাকে বলতেছে, স্যার আমি এই শহরে একটা কোচিং দিয়েছি, আমার 7 জন স্টুডেন্ট ছিল, আপনার কাছ থেকে ক্লাস করার পর, কোর্স করার পর পরবর্তী ব্যাচে আমার 53 জন স্টুডেন্ট হয়েছে, আপনার মেথড ফলো করে আমি পড়িয়েছি। তো আমি যাদেরকে পড়াই তারা নিজেরাই টিচার হতে পারে, নিজেরাই মাস্টার হতে পারে, সেভাবে প্রফেশনাল ওয়েতে আমি পড়ানোর চেষ্টা করি। এই জন্য আমার পড়ানোটা অনেকের কাছে একটু হার্ড বা কঠিন মনে হতে পারে, কিন্তু আমি এতটুকু বলতে পারি, একদম বেসিক লেভেলের একদম দুর্বল স্টুডেন্টকেও আমি নিজে ধরে ধরে এক্সপার্ট করতে পারবো, আপনারা পারবেন। আমি সেভাবেই প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় ডেভেলপ করিয়ে থাকি, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা স্টুডেন্টসকে আমি শিখিয়ে থাকি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা কখনো প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করি না। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আপনারা আহ, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার, আপনারা হয়তো এখানে যারা ক্লাস করছেন অনেকেই আছেন বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন, অনলাইন হোক অফলাইন হোক। সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলোর কম্পেয়ার করে যাবেন, নট পেইড কোর্স। আমার পেইড কোর্স যারা করে তারা এমনিতেই করে, এই নতুন ব্যাচে আজকেও 37 জন ভর্তি হয়েছে, তো যারা করে এমনিতেই করে। কিন্তু আমার এই ফ্রি ক্লাস যেগুলো আমি নেই, এইগুলো আপনি যে কোনো একটা পেইড কোর্সের সাথে কম্পেয়ার করেন, যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। কেন বলছি জানেন এত কনফিডেন্টের সাথে, আমি যেটা পড়াই ক্রিয়েটিভ ওয়েতে পড়াই, ইনস্ট্যান্টলি দেখাই। আমার কোনো ধরা বান্ধা মুখস্থ করা টপিক না, এটা আমার নিজের হাতে লেখা, আমার মনে যেভাবে যা আসছে তাই সেভাবে এরকম এগুলো লিখছি আমি। কেন? যাতে করে প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারেন। সব থেকে বড় কথা, আমি অনেক পরিশ্রম করে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি, পড়িয়ে থাকি, আমার ভিতরে যা কিছু আছে সবকিছু দিয়ে আমি পড়ানোর চেষ্টা করি।
এটা আপনারা যারা আমার আগের ক্লাসগুলো করছেন, ফ্রি ক্লাসগুলো বা ক্লাস করেন, করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে দেখায়, কিভাবে শেখায়, কিভাবে প্রত্যেকটা বিষয় বোঝায়। এই হচ্ছে বিষয়। তো এইভাবে এটা করতে হবে। আমি আপনাদের কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সটা একটু দেখাবো, এবং কিভাবে সেন্টেন্স নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় সেটা একটু দেখাবো। আপনারা আমাকে 38 মিনিট আমার সাথে একটু থাকবেন, আমি আজকে 11টা পর্যন্ত ক্লাস নিব। তার আগে আমি যেটা দেখাবো, এই যে বারবার বলছি সব জায়গায় হচ্ছে ভার্বের ফাংশন, ভার্বের ফর্মের চেঞ্জ, ভার্বকে নিয়ে কাজ করতে হয়, এই জায়গাটা নিয়ে আমি এবার একটু কথা বলবো। এ- এ- কোন ভার্ব যেন দেখাইছিলাম আপনাদের? এই যে আমি বলছি না যে আমার আমার কাছে 200টা ভার্ব আছে, এগুলো মোস্ট ইউজফুল ভার্ব। অ্যাটলিস্ট এই 200টা ভার্ব সম্পর্কেও যদি কারো কনসেপ্ট বা ধারণা থাকে, আপনি আপনার লেখা বা পড়া ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। ভোকাবুলারিতে যারা দুর্বল, অ্যাটলিস্ট এই 200টা ভার্ব ভালোভাবে জানা থাকলে আপনার ভোকাবুলারির দুর্বলতা কেটে যাবে। তো এটা আমি আপনাদেরকে বলছিলাম। আমার নতুন পেইড কোর্স শুরু হবে 17 তারিখ থেকে এই মাসের। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে ভর্তি হতে পারবেন। 3 মাসের কোর্স, 70টা ক্লাস। যারা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইফেক্টিভ হবে। এছাড়া স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, প্রত্যেকটা বয়সের, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। এখানে 70টা ক্লাস, হিউজ ক্লাস, ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, ওয়ান টু ওয়ান সেশন থাকে, টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ যেটা মেইনলি দরকার ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, প্রত্যেকটা বিষয় আপনারা পাবেন। যারা ভর্তি হতে চান দ্রুত হয়ে যাবেন, কারণ 17 তারিখ থেকে ক্লাসগুলো আর কি শুরু হবে, একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে ভার্বের কথা বলছি, এগুলো গতানুগতিক ধারায় যদি আপনি পড়েন, যেমন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, এইভাবে পড়ে কতগুলো মনে রাখা যায়। এগুলো মনে রাখার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গল্পের মাধ্যমে প্র্যাকটিস করা। গল্পের মাধ্যমে কিভাবে এটা প্র্যাকটিস করতে হয়, আমি এটা আগেও আপনাদেরকে দেখিয়েছি। মনে করেন এখানে এই যে ভার্বগুলো, আমি মনে করেন এই 10টা ভার্ব আলাদা করলাম, এই জায়গাটাতে আমি 10টা ভার্ব নিয়ে আসলাম। আমার কথাটা একটু বোঝেন। এই প্র্যাকটিক্যাল জায়গাটা কেউ আপনাকে দেখাবে না, কেউ এটা নিয়ে কথা বলবে না। এই ভার্বগুলো দিয়ে, প্রত্যেকটা ভার্ব দিয়ে আমি একটা করে বাক্য তৈরি করব। বাক্যগুলোকে এমন ভাবে তৈরি করব যাতে একটার সাথে একটা কানেক্ট হয়, অর্থাৎ সেই বাক্যগুলোকে একটা গল্পে, একটা স্টোরিতে পরিণত করব। এটা করতে পারলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংটা ডেভেলপমেন্ট আসবে। আপনি এই যে টেন্স পড়তেছেন, টেন্স চর্চা করতেছেন, এইটা খুব ভালোভাবে চর্চা করা হবে। এবং এই এই ভোকাবুলারি গুলো যদি আপনারা প্রতিদিন 10টা 10টা নিয়ে এক একটা করে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেন, আমি আমার স্টুডেন্টসদেরকে এটা দিয়ে থাকি, তাহলে আপনার বেনিফিটটা হচ্ছে, একবার যে ভোকাবুলারি গুলোকে আপনি ব্যবহার করছেন, সেটা আপনি আর কখনো ভুলবেন না। দেখেন কাজটা কি, আমি আপনাদের বুঝাই বলি। মনে করেন এই যে ভার্ব, ভার্ব দিয়ে আমি গল্প তৈরি করব। তার আগে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। আমি যদি একটা সাবজেক্ট নিই, ফর এক্সাম্পল আই, এবার আমি একটা ভার্ব নিব। একটা সাবজেক্ট নিলাম আই, এবার একটা ভার্ব নিব, ফর এক্সাম্পল অ্যাকসেপ্ট। আই অ্যাকসেপ্টেড, এই দুটো ওয়ার্ডের বাংলা কি? আমি গ্রহণ করেছিলাম, বোঝেন? আমি গ্রহণ করেছিলাম, আই অ্যাকসেপ্টেড। এবার কি গ্রহণ করেছিলাম? এটা তো পাস্ট টেন্স হয়ে গেছে, তাই না? সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখন আমি যদি বলি আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। কার প্রপোজাল বা কি? অর্থাৎ আমাকে একটা থিমের উপর লিখতে হবে। থিম, ফর এক্সাম্পল মনে করেন আমি একটা মেয়ে হয়ে কথা বলছি। আহ আমি যদি এইভাবে একটা কথা বলি যে, আ বয়, একটা ছেলে, প্রপোজড মি ইয়েস্টারডে, গতকাল আমাকে প্রপোজ করেছিল, প্রস্তাব দিয়েছিল। কথা বোঝেন? প্রপোজ টু মি হবে এখানে। আচ্ছা, আমাকে। এবার আমি বলছি যে আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল ইয়েস্টারডে, এই সেন্টেন্সটা আমি এইখানে লিখি। অর্থাৎ আমাকে একটা গল্প তৈরি করতে গেলে যে কোনো একটা থিমের উপর লিখতে হবে, তো এই জন্য আমি এই সেন্টেন্সটাকে লিখে নিলাম। এরপর আমি এটা লিখলাম। এবার আছে অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা। এখন আমি যদি বলি হি অ্যাক্টেড, তাহলে এই দুটো ওয়ার্ডের মানে কি? সে আচরণ করেছিল, লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে সে একটা হিরোর মতো আচরণ করেছিল। ইন দা টাইম অফ প্রপোজিং, প্রপোজ করার সময়, ইন দা টাইম অফ প্রপোজিং, ইন দ্য টাইম অফ প্রপোজিং হি অ্যাক্টেড লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি। আছে না, হাঁটু গেড়ে বসে প্রপোজ করে, এ করে বিভিন্ন ওয়ে আর কি, অভিনয়, অ্যাক্ট, আচরণ করা, অ্যাক্ট, এই ভার্বটা মনে রাখেন। এরপর আছে অ্যাচিভ মানে অর্জন করা। এইটা লিখতে গেলে আমি একটা সাপোর্টিভ সেন্টেন্স লিখবো। ফর এক্সাম্পল, হি হ্যাজ কমপ্লিটেড
MBBS degree. He has completed MBBS ডিগ্রি রিসেন্টলি। তো সবেমাত্র বা কিছুদিন আগে মনে করেন আমি বললাম যে সে এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করেছে। এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করেছে অর্থাৎ এখন সে একজন ডাক্তার। এই জন্য আমি এখানে এই সেন্টেন্সটা বলতে পারবো যে অ্যাচিভ মানে অর্জন করা। তাহলে আমি এটা বলতে পারি যে ফর দ্যাট রিজন, অর্থাৎ এটাকে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড বলে, এটা ব্যবহার করলে একটার সাথে একটা সেন্টেন্স ভালোভাবে কানেক্ট করা যায়। ফর দ্যাট রিজন, ফর দ্যাট রিজন হি অ্যাচিভ or he has achieved, অর্থাৎ সে অর্জন করেছে so many things in his life, তার জীবনে সে অনেক কিছু অর্জন করেছে যেহেতু সে একজন ডাক্তার হয়েছে। অ্যাচিভ, পাস্ট ফর্ম অ্যাচিভ, পাস্ট পার্টিসিপল অ্যাচিভড। হ্যাঁ, এখানে এটা থার্ড পার্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 এগুলো কোথায় ব্যবহার হয়? পারফেক্ট টেন্স গুলোতে বা প্যাসিভের স্ট্রাকচার, অর্থাৎ এদের আগে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, যাই হোক না কেন। এখন দেখেন, ভার্ব মূলত দুই ভাবে হয়, আবারও বলি। একটাকে বলা হয় রেগুলার বা উইক ভার্ব, যার দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে, যেমন এই যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, এগুলো সবই রেগুলার ভার্ব, এই জন্য ভি2 এবং ভি3 সেম আছে। আর ইরেগুলার বা স্ট্রং ভার্বে ভি2 আর ভি3 আলাদা থাকে, যেমন স্টেল, স্টোল, স্টোলেন, রাইট, রোট, রিটেন, ড্র, ড্রিউ, ড্রন, গো, ওয়েন্ট, গান, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, এগুলো সব স্ট্রং ভার্ব। আর এখানে যেগুলো আছে এটা তো আমার শুরুর দিকে ছিল ওই পিডিএফটাতে, এই জন্য আমি ওইগুলোই সিলেক্ট করেছি। তো এগুলো রেগুলার ভার্ব। হ্যাঁ, তো যাই হোক, এরপর দেখেন হি হ্যাজ অ্যাচিভড সো মেনি থিংস ইন হিজ লাইফ, সে তার জীবনে অনেক কিছু অর্জন করেছে। এবার ভার্বটা কি আছে এরপরে? অ্যাডমায়ার মানে প্রশংসা করা। তাহলে আমি এটা বলতে পারি নাও, এখন এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। এটা জাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এভরিওয়ান এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে, এই জন্য ভার্বের সাথে এস বাই ইএস হয়। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, তাহলে আমরা এটা বলতে পারি হি অলসো advises me about many things so that অনেক বিষয় সম্পর্কে সে আমাকে উপদেশ দেয় যাতে করে I can get success in life, যাতে করে আমি জীবনে সফল হতে পারি, যাতে করে আমি জীবনে সফল হতে পারি। এরপর হচ্ছে অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। অ্যাফেক্ট মানে কি? প্রভাবিত করা। তাহলে আমি বলতে পারি দিস থিংস, এই বিষয়গুলো অ্যাফেক্ট মি আ লট, আমাকে খুবই প্রভাবিত করে। এরপরে আছে এগ্রি মানে রাজি হওয়া। দ্যাটস ওয়াই, এ কারণেই, মানে দ্যাট ইজ ওয়াই, দ্যাটস ওয়াই, এ কারণেই, আই মানে আমি, এগ্রিড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবে, প্রপোজাল, প্রপোজাল, আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। এরপর হচ্ছে অ্যামেজ মানে বিস্মিত হওয়া। আমি এটা বলতে পারি এইভাবে, ওয়েন আই এগ্রিড হিজ প্রপোজাল হি ওয়াজ অ্যামেজ, রাজি হওয়া যেহেতু ওয়াজ প্লাস ভিতরে এটা প্যাসিভ হবে, মানে আমার দ্বারা সে আনন্দ আনন্দ পেয়েছিল, তাই না? আমি তাকে, মানে সে বিস্মিত হয়েছিল আমার কাজের কারণে। হি ওয়াজ, আমরা এটা এভাবে বলতে পারি অ্যামেজড সো মাচ, অর্থাৎ এটা কিন্তু একটা প্যাসিভের সেন্সে আছে। হ্যাঁ, অ্যান্ড অ্যামিউজড মি, এবং আমাকে আনন্দ, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া, অ্যান্ড আমি শেষ করে দেই অ্যামিউজড মি, এবং আমাকে আনন্দ দিয়েছিল। একটা শেষ লাইন লিখে এইভাবে, নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইস আদার, আমরা এখন একটা সিদ্ধান্ত নিয়েছি একে অন্যকে বিয়ে করার। তাহলে দেখেন আমি কি করলাম, এখানে আমি 10টা ভার্ব মনে করেন সিলেক্ট করেছি। এই 10টা ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করেছি। সেন্টেন্সগুলো এমন ভাবে তৈরি করেছি যাতে একটার সাথে একটা কানেক্ট হয়, একটা গল্পের মতো হয়, যে কোনো একটা থিমের উপর। আমি এখানে একটা হেডলাইন দিতে পারি যে আ লাভ স্টোরি, আ লাভ স্টোরি। এগুলো আমি একটা করতেছি, আপনারা হয়তো এর ইম্পর্টেন্সটা বা এর গুরুত্বটা অতটা বুঝতে পারবেন না, বাট এটা যারা করে, আমার যে স্টুডেন্টসরা আছে যারা রেগুলার ওয়েতে করে, আমি যাদেরকে দিয়ে অ্যাসাইনমেন্ট গুলো করাই, তারা জানে এর বেনিফিটটা কি। এটা করলে কতটা ডেভেলপমেন্ট আমার ফ্রি হ্যান্ড রাইটিং এ আসে, টেন্সের প্র্যাকটিসে আসে, এটা তারা বুঝতে পারে। অর্থাৎ এইগুলো আপনি একবার যদি 10টা ভার্ব ব্যবহার করতে পারেন, পরের দিন আর 10টা ভার্ব দিয়ে আরেকটা অ্যাসাইনমেন্ট করেন, এইভাবে আপনি 20টা অ্যাসাইনমেন্ট তৈরি করেন, আপনার ভোকাবুলারি গুলো সবই মুখস্থ হয়ে যাচ্ছে। এগুলো আপনি কখনোই ভুলবেন না, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার রাইটিং বা স্পিকিং এর জায়গাটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ভার্বগুলো কি? আ বয় proposed to me yesterday, accepted his proposal, he acted,
like a hero in front of me in the time of proposing. He has completed MBBS degree recently। অর্থাৎ একটার সাথে আরেকটা সেন্টেন্স মিলানোর জন্য আমার বাইরে থেকে কিছু ভার্ব নিয়ে আসার প্রয়োজন হয়েছে, এছাড়া আর কিছু না। হি হ্যাজ অ্যাচিভড সো মেনি থিংস ইন হিজ লাইফ, সে তার জীবনে অনেক কিছু অর্জন করেছে। নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। হি অলসো অ্যাডভাইজেস মি অ্যাবাউট সো মেনি থিংস সো দ্যাট আই ক্যান গেট সাকসেস ইন লাইফ। দিস থিংস অ্যাফেক্ট মি আ লট, এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। দ্যাটস হোয়াই আই এগ্রিড হিজ প্রপোজাল। ওয়েন আই এগ্রিড হিজ প্রপোজাল হি ওয়াজ অ্যামেজড, অ্যামেজড মানে বিস্মিত হওয়া, অ্যান্ড অ্যামিউজড মি এবং আমাকে আনন্দ দিয়েছিলেন, অ্যামিউজড মানে আনন্দ দেওয়া। নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইচ আদার। তাহলে ভার্বগুলো কি? অ্যাকসেপ্ট, অ্যাক্ট, অ্যাচিভ, অ্যাডমায়ার, অ্যাডভাইস, অ্যাফেক্ট, অ্যাগ্রিড, অ্যামেজ অ্যান্ড অ্যামিউজ। তাহলে এই যে ভার্বগুলো দিয়ে আমরা প্র্যাকটিক্যালি গল্প তৈরি করে ফেললাম। এইটা আমি আমার স্টুডেন্টদের করাই, এটা আপনাদেরকে করতে হবে। এই ডেভেলপমেন্টটা যদি করতে পারেন, এটা যদি বুঝতে পারেন, ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে। এগুলো আপনি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, বিশ্বাস করেন, এটা আমার ক্রিয়েটিভ বইতে করা। আপনি অন্যান্য অনেক টিচারের কাছে পড়তে যান, শিখতে যান, আমি যা করি আমি ক্রিয়েটিভ ওয়েতে করার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে বোঝানোর চেষ্টা করি। আর এখানে মনে করেন আরো কিছু ভার্ব আছে, আপনি যে কোনো ভাবে আপনি সাবজেক্ট এন্ড ভার্ব নেন। ফর এক্সাম্পল অ্যান্সার, আপনি বলেন আই সাবজেক্ট, আই আনসার্ড, তাহলে সাবজেক্ট আর ভার্ব হয়ে গেল। আমি উত্তর দিয়েছিলাম, এবার কিসের? আই আনসার্ড দেয়ার অল কোশ্চেন, আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এবার কি, কাদের প্রশ্ন কি, একটা থিমের উপর দাঁড় করান। ফর এক্সাম্পল এখানে আরো কিছু ভার্ব আছে, আপনি যে কোনো একটা ভার্ব নেন। ফর এক্সাম্পল অ্যারেঞ্জ মানে আয়োজন করা, আপনি এইভাবে একটা কথা বলেন, কুইজ, সোশ্যাল অর্গানাইজেশন একটা সামাজিক প্রতিষ্ঠান অ্যারেঞ্জড আ কুইজ কম্পিটিশন একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। হ্যাঁ, এরপর আপনি বলেন অ্যারাইভ, আই অ্যারাইভ দেয়ার অন টাইম, আমি সেখানে সময়ের মতো পৌঁছাইছিলাম। হ্যাঁ, দে আস্কড মি মেনি কোশ্চেন, তারা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। অ্যান্ড আই অ্যান্সার্ড দেয়ার অল কোশ্চেন, আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আফটার দেয়ার, আফটার দ্যাট অলসো মেনি কোশ্চেন্স হ্যাভ বিন অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, অনেক কোশ্চেন আমার সামনে প্রদর্শন করা হয়েছিল। তো এইভাবে আপনি মানে একটু ধীরে সুস্থে টাইম নিয়ে করার চেষ্টা করেন, অনেক ভালো হবে। যে কোনো থিমের উপর আপনি করতে পারবেন। ভার্বগুলোকে ইউজ করে একটার সাথে একটা কানেক্ট করার চেষ্টা করেন, একটা গল্প তৈরি করার চেষ্টা করেন। এটা তো আমি ইনস্ট্যান্টলি বলছি, আপনি একটু ভেবে করে দেখবেন, আপনি পারবেন। এটা অনেক সুন্দরভাবে করা যায়, আর এটা করতে পারলে এই ডেভেলপমেন্টটা দ্রুত আসে। আমি আগের দিন দিতে চাইছিলাম বাট দিতে পারিনি, আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব এই যে ভার্বের যে ফর্মের পিডিএফটা। আপনারা যারা এই ফ্রি ক্লাস করছেন আপনাদেরকে আমি প্রোভাইড করব। তাহলে আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা কিভাবে ক্রিয়েটিভ রাইটিং এর মাধ্যমে করা যায়? বুঝতে পারছেন আপনারা এই বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার করতে পারছি? শিখতে পারছেন নতুন কিছু? জি স্যার। অসাধারণ, ধন্যবাদ। অসাধারণ ভালো লাগছে স্যার, খুবই ভালো। এটা করতে হবে, এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, এইভাবে যদি আপনারা ডেভেলপ করতে পারেন, আপনি সত্যিকার অর্থেই ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ শেখার অল্টারনেটিভ কোনো ওয়ে নেই, গতানুগতিক ধারায় মুখস্থ পদ্ধতিতে। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, আই ড্রাইভ এ কার, হি ড্রাইভ এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, এইভাবে ভাষা মুখস্থ করা যায় না, ভাষা শেখা যায় না। এটাকে বলা হয় ড্রিল করা, প্র্যাকটিস করা। এইভাবে করলে কি হয়, একটা সার্কেলে আটকে যেতে হয়, বের হওয়া যায় না। টিচার যতটুকু শেখাবে ততটুকুর ভিতরে আটকে যাবেন। নতুন কিছু ভাবলে, লিখতে গেলে, বলতে গেলে কনফিউশন ফেস করবেন। বাট এই যেটা আমি দেখাচ্ছি, ক্রিয়েটিভ ওয়েতে যদি আপনি এগোতে পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ, ইউল বি এবল টু রাইট ইন ইংলিশ। দ্যাট ইজ দ্য মেইন থিংস। যারা পেইড কোর্সে আসবেন, 17 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে। একদিনে বোঝা যায় না, এটা তো একটা গল্প দেখাচ্ছি, হয়তো এটার মর্ম, এটার যে ইম্পর্টেন্স, এটার যে ইফেক্টিভনেস, কার্যকারিতা, এটা আপনি একদিনে বুঝতে পারবেন না। বাট এটা ডে বাই ডে করলে, 5-10টা গল্প সলভ করেন, আপনি বুঝতে পারবেন কত দ্রুত রাইটিং বা স্পিকিং ডেভেলপমেন্ট আসে। আচ্ছা, তো এটা তো আমি দেখালাম। আহ এবার আমি আপনাদেরকে কোথায় ছিলাম আর কোথায় চলে গেছি দেখেন। আমি পড়াচ্ছিলাম এই টেন্স, তাই না? সে টেন্স রেখে সে কোন প্রেজেন্টেশন, ভোকাবুলারি কোন দিক চলে গেলাম। আচ্ছা, যাই হোক, আমরা আবার আসি। এবার আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্টনেস এটা একটু দেখবো, দেখে একটু নেগেটিভ ইন্টারোগেটিভ করাটা দেখবো, তারপর আমি শেষ করব। তো আপনারা এই জায়গাটাতে একটু মনোযোগ দেন, খুব বেশি সময় নিব না, একটু দেখেন, প্র্যাকটিক্যালি বুঝবো। যেটা আপনারা জানেন সেটা নিয়ে কথা বলবো না, যেটা জানেন না সেই জায়গাটার উপর আমি ফোকাস করব। দেখেন, কন্টিনিউয়াস টেন্সটা কি? আমার ইনডিফিনিট যেটা আমরা দেখলাম, এটা তো আমরা বুঝতে পারলাম, এটা যে প্রেজেন্টেশনও করলাম। কন্টিনিউয়াস মানে কি আমরা জানি, চলমান। এখন তিনটা কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে।
যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, ইউ আর ডুইং মাই ক্লাস। কেউ একজন ভাত খাচ্ছে, সামওয়ান ইজ ইটিং রাইস, সো দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতে একটা কাজ হচ্ছিল বা চলছিল। যেমন আপনি এখন আমার ক্লাস করছেন, আপনাকে একজন কল দিচ্ছে, আপনি কলটা রিসিভ করতে পারছেন না, ক্লাস শেষ হলে তাকে আপনি কল ব্যাক করলেন। কল ব্যাক করে আপনি তাকে বললেন যে তুমি আমাকে কল করছিলে, কিছু বলবে? তাহলে ইউ আর কলিং মি, কি হবে? ইউ ওয়ার কলিং মি, মানে সে তো ওই সময় আপনাকে কল দিচ্ছিল, সেটা আপনি পরে বলছেন যে তুমি তো আমাকে কল করতেছিলে, তাই না? তো তুমি কি কিছু বলবে? উইল ইউ টেল মি সামথিং? ইউ আর কলিং মি, এই যে কথাটা, এটাই পাস্ট কন্টিনিউয়াস। অতীতে একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল বা চলছিল। আর ফিউচার কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আমি ক্লাস নিচ্ছি, আমি বলতেছি আমার ক্লাস এখন শেষ হয়নি, আমি আরো নিতে থাকবো। আই উইল বি টেকিং ইউর ক্লাস, আই উইল বি টেকিং ইউর ক্লাস মোর অর ফর দ্য লং টাইম। সো এই যে উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা ফিউচার কন্টিনিউয়াস। এই ছাড়া আর কিছু না। এখানে আমি যদি একটু আসি, আপনি একটু দেখার চেষ্টা করেন, ওই ইনডিফিনিট টেন্সের টেবলের মতো এখানেও দেওয়া আছে। এখানে অক্সিলারি ভার্ব থাকে, মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, আর সাবজেক্ট ভার্ব পাশাপাশি বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটি গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি। তো এইভাবে জাস্ট একটা কাজ বর্তমানে হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। এই যে আমার লেখা যে বইটা আছে, আপনারা যেটা দেখছেন, এই বইয়ের ভিতরে এই এই প্রত্যেকটা টেন্সের ফাংশন, এই যেভাবে আমি টেবিল আকারে এখানে দেখাচ্ছি, আমার এই বইটাতে সব তুলে ধরা আছে। এই যে যত লেকচার দিচ্ছি, যত কথা বলছি, এই যে ভার্বের ভোকাবুলারি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবই আমার ওই বইটাতে আছে। এটা আপনারা অর্ডার করতে পারবেন। বইয়ের প্রাইস 500 টাকা। এটা অনেক বড় একটা বই, কারণ এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওই বইটার ভিতরে আপনার স্পিকিং, রিডিং, রাইটিং, প্রোনাউন্সিয়েশন সবকিছুই আছে, এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। এটার প্রাইস 500 টাকা। একটা বই হলেই আপনি আপনার নেক্সট জেনারেশনকেও শেখাতে পারবেন, সেভাবেই আমি সবকিছু সেখানে তুলে দিয়েছি। আহ, এবং ডেলিভারি চার্জ 120 টাকা। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ওয়েবসাইটে অর্ডার করে ওই বইটা নিতে পারবেন, যারা নিতে চান। তো দেখেন, যেটা বলছি এরপর হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সটা কি? তিনটা পারফেক্ট টেন্স আছে: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। একটা কথা মনে রাখবেন, পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে তেমন ব্যবহৃত হয় না। মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ, বেশি ব্যবহৃত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরকম বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। হ্যাঁ, যেমন করেছি, গিয়েছি, থেকেছি, খেয়েছি, এরকম একটা মিনিং দেয়। আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ হয়ে গেছে, আপনি আমাকে ফোন দিলেন, বা আমার একজন বন্ধু আমাকে ফোন দিয়ে বলল যে তুমি কি করছো। আমি বললাম আমি এইমাত্র একটা ক্লাস শেষ করেছি, আই হ্যাভ জাস্ট ফিনিশড এ ক্লাস। হ্যাঁ, এখন আমি বসে আছি। তো এই যে কথাটা আমি শেষ করেছি, রিসেন্টলি একটা কাজ কমপ্লিট হয়েছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্রাশ বা সংঘর্ষ তৈরি হয়। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সটাও অতীতের, প্রেজেন্ট পারফেক্টও অতীতের। বাট পাস্ট ইনডিফিনিট টেন্সে বাংলায় ল বা লাম থাকে, প্রেজেন্ট পারফেক্টে স বা সে থাকে। কেমন? দেখেন, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, আদারওয়াইজ হ্যাভ। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি, কাজটা হয়ে গেছে, কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। যেমন আই এইট রাইস, মানে কি আমি ভাত খেয়েছিলাম, বাংলাটা হচ্ছে খেয়েছিলাম, গতকাল খেয়েছিলাম, সকালে খেয়েছিলাম, কাজটা হয়ে গেছে, তার ফল বা রিয়েকশন নেই। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাও অতীতের, পাস্ট ইনডিফিনিট টেন্স এটাও অতীতের। পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রিসেন্ট পাস্ট যেটা, সেইটা বোঝায়। বাংলা চেনা যায়, মেইন সেন্টেন্সটা চেনা যায়, কিন্তু নেগেটিভ বা ইন্টারোগেটিভের অ্যান্সারটা সেম হয়। কেমন জানেন? আমি যদি বলি আই হ্যাভ নট ইটেন রাইস, এর বাংলা অর্থ আমি ভাত খাইনি। আবার যদি বলি আই ডিডেন্ট ইট রাইস, এর বাংলা অর্থটাও আমি ভাত খাইনি।
মনে করেন আমি চিঠি লিখিনি, আমি চিঠি লিখি না, আই ডোন্ট ইট রাইস। আমি লিখিনি, আই ডিডেন্ট ইট রাইস। আমি লিখবো না, আই ওন্ট ইট রাইস। আবার আমি লিখিনি, এটাকে আই হ্যাভ নট ইটেন রাইস দিয়েও বলা যায়, ওই আই হ্যাভ নট রিটেন আ লেটার, সরি রাইস না, আই হ্যাভ নট রিটেন আ লেটার, এইভাবে বলা যায়। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থটা একই হয়। আপনি বুঝবেন কিভাবে বা কোনটা বসাবেন, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যখন একটা কথা বলবেন সেটা কি রিসেন্টলি কমপ্লিট হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেন, সেটা নেগেটিভ হোক বা ইন্টারোগেটিভ বা অ্যাফার্মেটিভ। আর যদি মনে হয় অনেক আগে হয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করেন। এই হচ্ছে বিষয়। আর পাস্ট পারফেক্ট টেন্সটা দেখেন, এখানে আমি টেবলে চলে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এটাতেও সুন্দরভাবে এই টেবল বা সবটা দেওয়া আছে। এখানে বিষয়টা হচ্ছে, সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ অথবা হ্যাজ বসে। হ্যাজটা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি শি ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে বসে। বাংলাটা কি, যে কোনো কাজ রিসেন্ট হয়েছে, আমি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। শি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে। দে হ্যাভ ড্রিভেন এ কার, তারা একটা গাড়ি চালিয়েছে। দে হ্যাভ বট আ পেন, তারা একটা কলম কিনেছে। আই হ্যাভ রানা হ্যাজ সোল্ড আ ব্যাগ, রানা একটা ব্যাগ বিক্রি করেছে। রানা হ্যাজ সাং আ সং, রানা একটা গান গেয়েছে। রানা হ্যাজ জয়েন দ্য পার্টি, রানা পার্টিতে জয়েন করেছে। অর্থাৎ করেছে, গিয়েছে, থেকেছে, নিয়েছে, দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, যেমন উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আই হ্যাড ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। এখানে বিষয়টা হচ্ছে, পাস্ট পারফেক্টের যে বাংলা অর্থ, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করলেও সেম হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা একই। মানে এই হ্যাড বাদ দেন। আপনি যদি বলেন আই প্লেড ক্রিকেট, এর বাংলা কি, আমি ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন আই ওয়াচ টিভি, এর বাংলা কি, আমি টিভি দেখেছিলাম। আপনি যদি বলেন আই বট আ পেন, এর বাংলা কি, আমি একটা কলম কিনেছিলাম। আপনি যদি বলেন আই সোল্ড আ ব্যাগ, আমি একটা ব্যাগ বিক্রি করেছিলাম। অর্থাৎ আই সোল্ড আ ব্যাগ মানে আমি একটা ব্যাগ বিক্রি করেছিলাম। আবার আপনি যদি বলেন আই হ্যাড সোল্ড আ ব্যাগ, তার মানেও আমি একটা বই ব্যাগ বিক্রি করেছিলাম। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের যে বাংলা অর্থ, পাস্ট পারফেক্টেরও সেম অর্থ। এই জন্য প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে পাস্ট পারফেক্টের ব্যবহার তেমন হয় না। হয় কোথায় হয়? মূলত পাস্ট পারফেক্ট হচ্ছে এমন কোন সিচুয়েশনে ব্যবহার হয় যখন অতীতের দুইটা কাজ একসাথে ঘটে, দুইটা আলাদা ক্লজ থাকে। ক্লজ মানে বাক্যাংশ, একটা বাক্যের ভিতর আলাদা দুইটা সাবজেক্ট এবং ভার্ব থাকে। এখানে যে কাজটা আগে হয় সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা পরে হয় পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দুটো কাজ, একটা ডাক্তার আসছে, একটা রোগী মারা গেছে। এখন কোনটা আগে হচ্ছে? আগে যদি রোগী মারা যায়, তাহলে ওইটা পাস্ট পারফেক্টে হবে, হ্যাড প্লাস ডাইট, ডাই থেকে ডায়েট ভি থ্রি। দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর খেইম, কামের পাস্ট ফর্ম খেইম, এটা পাস্ট ইনডিফিনিট দিতে হবে। এই ছাড়া পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না। আর সত্যি কথা বলতে প্র্যাকটিক্যাল কনভারসেশন কমিউনিকেশনে পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না। হয় না বলে হয় না, কারণ এটা পাস্ট ইনডিফিনিট দিয়েই প্রকাশ করা যায়। আর ফিউচার পারফেক্টটা, এটারও তেমন ব্যবহার হয় না। এটা মূলত সহজ কথা হচ্ছে অনুমানের উপর থাকে। ফিউচার পারফেক্ট কেমন জানেন? ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমের ভিতর কোনো একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে, এটা কল্পনা করা হয়, ইমাজিন করা হয়, অনুমান করা হয়, সেইটাই ফিউচার পারফেক্ট টেন্স। ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ তুমি কাজটা করে থাকবে। হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলে থাকবে, মানে হয়তো খেলবে ওই টাইমটাতে। অর্থাৎ একটা টাইমের ভিতর একটা কাজ হয়ে যাবে। ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতে এটা অনুমানের উপর থাকে। যেমন তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছো, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। এইটাই ফিউচার পারফেক্ট টেন্স। এইটার ব্যবহারও তেমন হয় না। এটা আপনারা যখন মেইন ক্লাসে আসবেন, আমি ডিটেলসে এগুলো নিয়ে বলবো বা দেখাবো। এখন যেটা দেখাতে চাচ্ছি, আমি যদি একসাথে একটু কম্পেয়ার করি সবগুলো সেন্টেন্সকে, আমি প্রথমে কোথায় যেন লিখতেছিলাম, আমি যদি একটু সেই জায়গাটা খুঁজে পেতাম। জাস্ট আমাকে একটা মিনিট একটু টাইম দেন। আমি প্রথমে যে বাক্যগুলো লিখছিলাম, এটা কোথায় ছিল, এইটাতে মনে হয়। হ্যাঁ, এইখানে। তো দেখেন, আহ, এই যে বাক্যগুলো আমি লিখছিলাম, মনে করেন আমাদের একটা পার্টিকুলার ভার্ব হচ্ছে ড্রাইভ। এখন এই ড্রাইভ দিয়ে আমি যদি সেন্টেন্স তৈরি করি, এইখানে যে সাতটি টেন্স আপনারা দেখছেন, প্রেজেন্ট ইনডিফিনিট,
পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আর হচ্ছে প্রেজেন্টের পারফেক্ট। এই 7টি টেন্স হচ্ছে মোস্ট ইফেক্টিভ, মোস্ট অ্যাক্টিভ টেন্স বা স্ট্রাকচার, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশন বা কমিউনিকেশনে ব্যবহার করি। ইংলিশে টোটাল 12টা টেন্সের ভিতর এই 7টি আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন। আরেকটা একটু লিখে দেই, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে, অর্থাৎ অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এখানে একটা প্রেপোজিশনের ব্যবহার হয়, ধরে বোঝালে ফর বসে, থেকে বোঝালে সিন্স বসে। আমি যদি বলতাম সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, তাহলে হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 5 আওয়ার্স হতো। আর এটা পয়েন্ট অফ টাইম যদি থাকে তখন সিন্স বসে। তো যাই হোক, এইখানে যে সেন্টেন্সগুলো আমি লিখছি দেখেন, 7টা 8টা সেন্টেন্স লিখছি, 8টা টেন্স আমি এখানে মেনটেন করছি। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, সেন্টেন্স তো শুধু এভাবে লিখলে হবে না, টেন্স শুধু এভাবে ব্যবহার করলে হবে না। একটা বাক্যকে আমাদের, আর অল্প একটু সময় নিব, 10টা 55 বাজে, 5-7 মিনিটের ভিতরেই শেষ হয়ে যাবে, একটু ওয়েট করেন। একটা বাক্যকে আমাদের নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করা শিখতে হবে। ট্রান্সফর্ম যদি করতে না পারেন, ভাষা আপনি শিখতে পারবেন না, ডেভেলপ করতে পারবেন না। ট্রান্সফরমেশন প্রসেসটা জরুরি ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। অর্থাৎ এই বাক্যগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ কিভাবে করবেন, ওয়েটা কি? দেখেন, মনে রাখেন একটা কথা, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা থাকে তার সাথে নট বসালে একটি বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। কি বললাম, রিপিট আফটার মি। একটা বাক্যকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনতে হয়। এখানে মূলত অক্সিলারি ভার্ব মেইনলি কাজ করে থাকে। এখন আপনাদেরকে আমি বলে রাখি, আমাদের টেন্সের স্ট্রাকচার টোটাল কয়টা? 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে, দুটো টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরেই ড্রাইভস অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা পাস্ট টেন্সের সাবজেক্টের পরেই ড্রোভ মেইন ভার্বের পাস্ট ফর্ম। অন্য সবগুলোতে দেখেন অক্সিলারি ভার্ব আছে, উইল ড্রাইভ, ইজ ড্রাইভিং, ওয়াজ ড্রাইভিং, উইল বি ড্রাইভিং, হ্যাজ ড্রিভেন, অর্থাৎ অক্সিলারি বা হেল্পিং ভার্বের পরে গিয়ে মেইন ভার্ব। আমার নিয়ম হচ্ছে যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, আর অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, মনোযোগ দিয়ে বোঝেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এখন দেখেন, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব থাকে না, এইখানে মূলত কি করতে হবে, এখানে আমাদেরকে মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে ডু, ডাজ, ডিডের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহারের কথা বললাম আমি? আবারও বলছি, ডু, ডাজ এবং ডিডের ব্যবহারটা এই জায়গাটাতে করতে হয়। সেটা কিভাবে হয়ে থাকে দেখেন, বোঝার চেষ্টা করেন। তার আগে যেখানে অক্সিলারি ভার্ব আছে সেটা আমরা আগে দেখি। যেমন মনে করেন হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, তাহলে আমার নেগেটিভ কি হবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি ওন্ট, মানে উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। হি ওন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। সে কি গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ আ কার? উইল হি ড্রাইভ আ কার? সে কি গাড়ি চালাবে না? সে কি গাড়ি চালাবে না? তখন কি হবে আমার? ওন্ট হি ড্রাইভ আ কার? ওন্ট হি ড্রাইভ আ কার? সে কোথায় গাড়ি চালাবে? দেখেন, কোশ্চেন মূলত দুই ভাবে হয়, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, একটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, তার উত্তরটা ইয়েস এবং নো দিয়ে কমপ্লিট করা যায়। যেমন উইল হি ড্রাইভ আ কার, ইউ ক্যান সে ইয়েস অর নো। কিন্তু তার আগে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন, এটা সিচুয়েশন অনুযায়ী যেটা প্রয়োজন সেটা আপনি অ্যাড করতে পারবেন। তার আগে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন, তাহলে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স বা এটাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে, তখন একটা অ্যান্সার দিতে হয়। যেমন আপনি যদি বলেন ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সরি, এইখানে আপনি যদি বলেন ওয়ার উইল হি ড্রাইভ আ কার, অর্থ কি? সে কোথায় গাড়ি চালাবে। ওয়াই উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে। ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে। হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে। তাহলে আপনাকে সেটা অ্যান্সার দিতে হবে যে এইভাবে হবে। ওয়াই আর ওন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় চালাবে না। ওয়াই ওন্ট হি ড্রাইভ আ কার, সে কেন চালাবে না। হাউ ওন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে চালাবে না। ওয়েন ওন্ট হি ড্রাইভ আ কার, সে কখন চালাবে না।
এইভাবে হি ইজ ড্রাইভিং আ কার, তাহলে জাস্ট নিয়ম কি, অক্সিলারি ভার্বের ব্যবহার। অর্থাৎ হি ইজ ড্রাইভিং আ কার, নেগেটিভ কি, সে গাড়ি চালাচ্ছে চালাচ্ছে না, তাহলে হি ইজেন্ট ড্রাইভিং আ কার, হি ইজেন্ট ড্রাইভিং আ কার। সে কি গাড়ি চালাচ্ছে, ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না, তখন কি হয়, ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে, তখন আমার কি হবে, জাস্ট এইখানের কথাটা বলছিলাম যে ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে, ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে, হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে, ওয়েন ইজ হি ড্রাইভিং আ কার। সো এইভাবে আপনারা করতে পারবেন। আর প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ ডিড, প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজ, ডু বসে সাবজেক্ট ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হলে বা থার্ড পার্সন প্লুরাল হলে, আর ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি হয়, হি সি ইট বা কোনো সিঙ্গেল নেম যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে যে ভার্ব, সেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। নেগেটিভ করতে গেলে ডাজ বসে, ডাজ বসলে ওই এস বা ইএস আর থাকে না, ভার্বটা একদম বেস ফর্মে চলে আসে। এর উপর আমার একটা আলাদা ক্লাস আছে, সেখানে ডিটেলসে বলবো ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপর। তারপরে এটা একটু দেখাই দেই, দেখেন এটা তো দেখালাম আমি একটু আগে, তো এটা তো দেখালাম, এখানে ছিল না, এই ফাইলের ভিতরেই ছিল নাকি, এটা লিখবো না, এটা কোথায় কোথায় লিখছিলাম, এই যে এখানে লিখছি তো, এই দেখেন ওই এই যা আমি এখন লিখতেছি না, এগুলো সবই হচ্ছে এখানে লেখা, বোঝার চেষ্টা করেন। আমরা একবার যদি এটা একটু প্র্যাকটিস করি, যে হি ড্রাইভস আ কার, বোঝেন, সে একটা গাড়ি চালায়, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না, ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়, ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। তাহলে হি ড্রোভ এ কার, পাস্ট টেন্সে কি হয়, ডিডের ব্যবহার হয়, ডিড ব্যবহার করলে মেইন ভার্বের পাস্ট ফর্ম আর থাকে না, প্রেজেন্ট ফর্মে চলে আসে। অর্থাৎ এটা নেগেটিভ কি, হি ডিডেন্ট মানে ডিড নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল, তখন কি হবে, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল, সে কি গাড়ি চালায়নি, তখন কি হবে, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এবার আপনি যদি বলেন সে কোথায় গাড়ি চালিয়েছিল, ওয়ার ডি হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল, ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল, হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল, ওয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়নি, ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়নি, হাউ ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়নি, ওয়ার ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়নি, ওয়েন ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সেইভাবে এই প্র্যাকটিসটা, এই ট্রান্সফর্ম করাটা শিখতে হয়। এইটা আমি কিভাবে প্র্যাকটিস করাই জানেন, দেখবেন আমার আমার একটা ল্যাঙ্গুয়েজ ড্রিলের একটা ফাইল আছে, এইটা আপনি দেখবেন বাংলায়, বাট আপনাকে বলতে হবে ইংলিশে। এই দেখেন এই ফাইলটা আমি আপনাদেরকে দেখাই, একটা মিনিট একটা মিনিট একটু টাইম দেন। এই যে ফাইলটা দেখাচ্ছি না, এখানে প্রোনাউন্সিয়েশন, টাং টুইস্টার, ভার্বের ফর্ম, এভরিথিং, এটা আপনাদের, এটা পেইড কোর্সের জন্য, এটা আপনাদের না, এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের ফ্রি ক্লাসে যে ক্লাসগুলো নিচ্ছি, যা দেখাচ্ছি, এটা বোঝার জন্য যে পিডিএফ দেওয়া দরকার সেগুলো আমি দিচ্ছি। এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল আমার, এটা কিভাবে ইংলিশে প্রেজেন্টেশন দিতে হয়, টপিকের উপরে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের প্র্যাকটিস করতে হয়, টেন্সের প্র্যাকটিস করতে হয়, মডালের প্র্যাকটিস করতে হয়, সবকিছু এখানে দেওয়া আছে। এরপরেই ল্যাঙ্গুয়েজ ড্রিল, এই দেখেন একটা সেন্টেন্সকে কিভাবে, একটা ভার্বকে কিভাবে 30টা সেন্টেন্সে অ্যাপ্লাই করা যায়, এইখানে 30টা সেন্টেন্স আছে। এরপরে কিভাবে একটা সেন্টেন্সকে আবার ভাঙা যায়, কিভাবে একটা সেন্টেন্সকে, এই দেখেন এখানে পাস্ট টেন্স মেনটেন করে আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। যেমন আমি দেখতেছি, দেখেন সে একটি চিঠি লিখেছিল, কি হবে, হি রোট আ লেটার, সে চিঠি লেখেনি, হি ডিডেন্ট রাইট আ লেটার, সে কি চিঠি লিখেছিল, ডিড হি রাইট আ লেটার, সে কি চিঠি লেখেনি, ডিডেন্ট হি রাইট আ লেটার, সে কখন চিঠি লিখেছিল, ওয়েন ডিড হি রাইট আ লেটার, সে কখন চিঠি লেখেনি, ওয়েন ডিডেন্ট হি রাইট আ লেটার। তো এটা এখানে শুধু এইভাবে প্র্যাকটিস করলে হবে না, ওই যেটা আমি বলছিলাম, এটাকে প্র্যাকটিক্যালি আমাদের অ্যাপ্লাই করতে হবে। ফিউচার টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রত্যেকটারই এইভাবে দেওয়া আছে। এরপর দেখেন এখানে সাবজেক্ট ভার্বের ইনস্ট্যান্ট চেঞ্জিং করা আছে এবং মেইন ভার্ব হিসেবে নতুন নতুন ভার্বের ব্যবহার দেওয়া আছে। এখানে 50টা সেন্টেন্স আছে পাস্ট টেন্স রিলেটেড, দেখেন টোটাল 50টা, এই দেখেন 50। আমি আপনাকে এনশিওর করতে পারি, কেউ যদি এই 50টা সেন্টেন্স একদমে এক নিঃশ্বাসে বলতে পারে, জীবনে কোনোদিন তার পাস্ট টেন্স নিয়ে কখনো কোনো সমস্যা ফেস করতে হবে না। দেখেন আমি একবার 1 মিনিট বলি, 1 মিনিটে যতগুলো হয়, সে একটি গ্লাস ভেঙেছিল,
হি ব্রোক আ গ্লাস। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? ওয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস? এই যে ইনস্ট্যান্ট চেঞ্জিং এর মাধ্যমে আপনি পারছেন কিনা সাবজেক্ট ভার্বে চেঞ্জ করতে। সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস? তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? আমি গতকাল রহিমের সাথে দেখা করিনি, আই ডিডেন্ট মিট উইথ রহিম ইয়েস্টারডে। তুমি কোথায় দেখা করেছিলে? ওয়ার ডিড ইউ মিট? ওয়ার ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? আমি বিমানবন্দরে দেখা করেছিলাম, আই মেট, নট মিট। এখন অ্যাফার্মেটিভ হবে MET। আই মেট উইথ রহিম ইন দ্য এয়ারপোর্ট। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। তুমি কেন বাজারে যাওনি? ওয়াই ডিডেন্ট ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? সে কি গাছ থেকে পড়ে গিয়েছিল? ডিড হি ফল ফ্রম দ্য ট্রি? ডিড হি ফল ফ্রম দ্য ট্রি? সে গাছ থেকে পড়ে গিয়েছিল, ইয়েস হি ফেল ফ্রম দ্য ট্রি। ফল, ফেল, ফলেন। সে কেন গাছে উঠেছিল? ওয়াই ডিড হি ক্লাইম্ব দ্য ট্রি? সে ফল খাওয়ার জন্য গাছে উঠেছিল, হি ক্লাইম্ব দ্য ট্রি টু গেট ফ্রুটস। সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? ডিড হি স্টেল ইউর মোবাইল ইয়েস্টারডে? ডিড হি স্টেল ইউর মোবাইল ইয়েস্টারডে? ইয়েস হি স্টোল মাই মোবাইল ইয়েস্টারডে। ওয়েন ডিড হি স্টেল ইউর মোবাইল ইয়েস্টারডে? হি স্টোল মাই মোবাইল ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং। How did he steal your mobile yesterday? How did, number 22, how did he steal your mobile yesterday? তুমি কি রানীকে গতকাল একটি গোলাপ দিয়েছিলে? ডিড ইউ গিভ আ রোজ টু রানী ইয়েস্টারডে? ইয়েস আই গেভ। ডিড ইউ গিভ? আই গেভ আ রোজ টু রানী ইয়েস্টারডে। ওয়েন ডিড ইউ গিভ টু গিভ আ রোজ টু রানী ইয়েস্টারডে? আই গেভ আ রোজ টু রানী ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। ওয়েন ডিড ইউ মিট? তোমরা কোথায় দেখা করেছিলে? ওয়ার ডিড ইউ মিট? উই মেট ইন দ্য পার্ক। উই মেট ইন দ্য পার্ক। আমরা কিছু কথা, তোমরা কেন দেখা করেছিলে? ওয়াই ডিড ইউ মেট? আমরা কিছু কথা বলার জন্য দেখা করেছিলাম। তো এই যে সেন্টেন্স গুলো দেখেন, এটা আপনি যদি সাবজেক্ট ভার্বের ইনস্ট্যান্ট চেঞ্জ করে এটা যদি 5 বার প্র্যাকটিস করতে পারেন, আপনাকে কে আটকাবে বলেন? এগুলোকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে নিতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা কি, প্র্যাকটিক্যাল লার্নিংটা কি, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা কিভাবে আসে? আমরা যারা টেন্স শিখি, আমরা যারা স্ট্রাকচার শিখি, আমরা শুধুমাত্র ডেফিনেশন বা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, আমরা এইসব শিখে বসে থাকি। আমরা ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি। কঠিন কেন করব? আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা শিখবো, ডিরেক্ট সেন্টেন্স প্র্যাকটিস করব। আমার কথা বুঝতে পারছেন? কঠিন না, সহজভাবে নিতে পারলে এটা কঠিন না। আপনি যতই দুর্বল হন, কোনটা? আপনি পারবেন। বুঝছেন? ভাষার ডেভেলপমেন্ট এভাবেই আসে। তো আমি আপনাদের দেখাচ্ছি, আমি ভার্বের ফর্মটা দিব। তো আমি বলে রাখছি আপনাদের, যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান আমার পেইড কোর্সে, এটা 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস। নতুন ব্যাচ হচ্ছে রাত 9টা থেকে 10টা, রবি মঙ্গল বৃহস্পতি। এছাড়া যদি কারো 9টায় সমস্যা হয়, আপনার আমার 10টা থেকে 11টা একটা ব্যাচ আছে, সেটাতেও করতে পারবেন। 3 মাসের কোর্স, এবং যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছেন, এবং যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারে। আপনাদের ফ্রি ক্লাসে রেকর্ড PDF ফাইল দিচ্ছি, পেইড কোর্সেও প্রত্যেকটা প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং PDF ফাইল পাবেন। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করব, একজন স্টুডেন্ট যাতে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি ডেভেলপ করতে পারে একদম জিরো লেভেল থেকে, সেভাবে আমি দেখাবো। প্রথম এখানে টোটাল 70টা ক্লাস থাকবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, আপনার ভিত্তিটা মজবুত করার জন্য। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। যারা রাইটিং এ এক্সপার্ট হতে চান, BCS, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট যারা দিবেন, তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এগুলো। লাস্টের 20টা ক্লাস থাকবে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন, প্রেজেন্টেশনের উপর ক্লাস হবে। এবং 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন ইনশাল্লাহ, আমি এতটুকু বলতে পারি। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি ফ্রম হিয়ার। আমার 74টা ব্যাচ বর্তমানে পরিচালিত হয়ে আসছে সফলতার সাথে। নতুন যে ব্যাচ, 75তম ব্যাচ শুরু হবে। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবার দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই দুইটা আমার নাম্বার, বিকাশ, নগদ বা রকেট এখানে আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, পার্সোনালি কেউ যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কথা বলবেন, যোগাযোগ করবেন। আর ভর্তি হতে চাইলে আজকে রাতেও আপনারা ভর্তি হতে পারবেন, এখনো পর্যন্ত যারা হতে চান। এই নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা জানালে এই এই হোয়াটসঅ্যাপে
অথবা একটা স্ক্রিনশট দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। 17 তারিখ থেকেই পেইড কোর্সের ফার্স্ট ক্লাস, একদম নতুন ব্যাচে, যারা আগের ব্যাচগুলোতে করেছেন ফ্রি ক্লাস বা পেইড কোর্স শুরু করতে পারেননি টাকা পয়সা বা সময়ের কারণে, তারা করতে পারেন। যারা করতে চান একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে শিখতে পারবেন। 17ই অক্টোবর আমাদের ক্লাসটা শুরু হবে, অর্থাৎ আগামী শুক্রবার থেকে আর কি। ঠিক আছে, যদি মনে করেন এই লোকটা বোঝাতে পারে, পড়াতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাই, আমি এই বিভিন্ন জায়গা থেকে দেখতে দেখতে বিভিন্ন জায়গা থেকে দেখে ডেভেলপ করা যায় না। আপনি আমার কাছে লাইভ ক্লাস আজকে করছেন, আপনি হয়তো অনেক কিছু শিখে গেলেন, কালকে আরেক জায়গায় যাবেন, পরের দিন আরেক জায়গায় ফেসবুক পেজে ক্লাস দেখবেন, পরের দিন ইউটিউব চ্যানেলে দেখবেন, এরকম একটা লাইভ ক্লাস আরেকটা দেখবেন। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। আপনি যদি সত্যিকার অর্থে এক্সপার্ট হতে চান, আপনাকে গোছানো পদ্ধতিতে এগোতে হবে, সিকোয়েন্স মেনটেন করতে হবে, আপনাকে জানতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, ধারাবাহিকতা মেনটেন করে শিখতে হবে। আমার এই কোর্সের বেনিফিট এইটা, আপনি গোছানো পদ্ধতিতে প্রত্যেকটা টপিকের সাথে প্রত্যেকটা টপিকের কি কানেকশন আছে, কিভাবে এগোবেন, এটা আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি অ্যাকচুয়ালি এটা ডেভেলপমেন্ট পাবেন। আদারওয়াইজ দিন মাস বছর যেতে থাকবে, আপনার শেখার আগ্রহ আছে, তা না হলে তো আপনি এই 2 ঘন্টা আমার সাথে থাকতেন না। শিখতে চাচ্ছেন, কিন্তু আপনি যে সঠিক ওয়েতে যদি না শেখেন, তাহলে সময় দিতেই হবে, আপনার শেখার শেষ নামবে না। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আহ, আমি একদমই প্রফেশনাল হতে চাই, তারা এটা করতে পারেন। আমি এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। একদম প্র্যাকটিক্যালি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে, কেউ কোনো ক্লাস যদি মিসও করেন পরবর্তীতে দেখতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, যারা করতে চান। তো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। অনেক সময় ধরে ক্লাস নিলাম, দেখালাম। এই যে ক্লাসটা নিলাম, এই একটা ক্লাসকে 5টা ক্লাসে ভাগ করা যায়। আপনি আমার এই একটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, আর একটা পেইড কোর্স করে আসেন, যদি বেশি কিছু না পান তখন আপনি বলবেন। আমি সেইভাবেই পরিশ্রম করে প্রত্যেকটি স্টুডেন্টকে দেখাই, পড়াই, বোঝাই, শেখাই। আগামীকালও রাত 9টায় আপনারা ক্লাস করবেন। আমি মডাল ভার্বের উপর ডিটেলস ক্লাস নিব এবং প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাবো আগামীকাল। আজকে তো প্রেজেন্টেশন দেখাইছি, আগামীকাল কনভারসেশন দেখাবো। ওকে, তো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানায়, আমি কথা বলবো আপনাদের সাথে। আর আমি রেকর্ড ক্লাস